পরের দিন সকালে মেয়েটিকে সেই জায়গাতেই ফেলে দেওয়া হয়। অটো চালক বাবাটি বৃষ্টিকে খুঁজে পেয়ে কাঁদতে থাকে। মেয়েটি জীবিত ছিল, রক্তাক্ত শরীর। সবকিছু শোনার পর কেস করে থানায়। পুলিশ সেই চারজনকে ধরেও ফেলে। কেসটা আদালতে আসে, কিন্তু বিচার হয় না। কেন হয় না জানেন? কারণ টাকা দিয়ে সব কিছু অফ করে দেওয়া হয়। মেয়েটিকে বলা হয় টাকার জন্য কাজ করে। টাকা কম পড়েছিল বলে ছেলেগুলোর নামে মিথ্যে কেস করে দেওয়া হয়েছে। এইটা বলে জজ তাদের চারজনকে ছেড়ে দেয়। কেন ছাড়ে জানেন? ওই চারজন ছেলের ভিতরে জজের ছেলেও ছিল। একদিকে ছেলেদের মুক্তির আনন্দ, অন্যদিকে মেয়ে আর বাবার এক রশিতে ঝুলেছিল মৃতদেহ। অ্যানিমাস থামলো। এতটুকু বলে সে জোরে শ্বাস নেয়। এতক্ষণ যারা লাইভে ছিল তারা কান্না করে ফেলেছে। সেই সময়ের পত্রিকাটাও অনেক হাতে নিয়ে গল্পটা চেক করে ফেলেছে, কিন্তু কাহিনীর আসল গল্প অ্যানিমাস সবাইকে বলেছে। অ্যানিমাস এবার শব্দ করে হাসে। অট্ট হাসি দিয়েই সবার মনোযোগ আরো বাড়িয়ে দেয়। হাসতে হাসতে অ্যানিমাস বলে, তিনি হলেন দেশের বড় ও প্রধান জজের মধ্যে একজন। নাম হলো সোহেল। সেই সোহেলের ব্যাংক অ্যাকাউন্টে আছে ৩,০০০ কোটি টাকা, যেটা ১০ মিনিটের মধ্যেই হ্যাক করে নিব আমি। তবে সেটা এখন নয়, আগামী ১১ তারিখে হ্যাক হতে যাচ্ছে তার টাকা। অ্যানিমাস স্ক্রিন থেকে সরে যায়। লাইভ বন্ধ করা হয়। সব চ্যানেল পেজ থেকে লাইভ ভিডিও ডিলিট করা হয়। যারা স্ক্রিন রেকর্ড করছিল তাদের ফোন থেকেও ডিলিট করা হয়েছে। রিফাতেরাও এই লাইভটা দেখেছে। তারাও ইমোশন হয়ে যায়। অ্যানিমাসের জন্য মনের ভেতরে একটা ভালো লাগা আসে ওদের। কিন্তু ১১ তারিখের কথা মনে পড়তেই ওরা ঘাবড়ে যায়। যদিও অ্যানিমাস ইচ্ছে করে ১১ তারিখে হ্যাক করার কথা বলেছে, কারণ সেদিন রিফাতেরা শুভ্রকে ছাড়াবে। দেশের সবাই লাইভ দেখতে ব্যস্ত হবে, আর সেই সময় রিফাতেরা শুভ্রকে ছাড়াবে। রিফাতেরা অ্যানিমাসের হ্যাকার মাইন্ড বুঝতে পারছে। বুঝবেও বা না কেন, তারাও তো হ্যাকার। নিশি তার বাড়িতে এসে কলিং বেল চাপে। সন্ধ্যার পর সে বাড়িতে এসেছে। দরজা খোলার শব্দ শুনতে পায় নিশি, কিন্তু দরজাটা খুলে দেয় আদ্রিয়ান। নিশি আদ্রিয়ানকে দেখিয়ে অবাক, কারণ এ অবধি হয় তার মা নয়তো জেরিন দরজা খুলেছে। আদ্রিয়ান নিশিকে দেখে বলে, এত দেরি করে আসলেন? জানেন আন্টি দুপুরে আপনার পছন্দের খাবার রান্না করেছিল। আপনার পছন্দের খাবার হলো ঝাল ইলিশ ভুনা। আমি খেয়েছি সব। আপনি কেন দরজা খুললেন? বাড়িতে কি আর কেউ নেই? আছে, কিন্তু আমি তো আপনার হাজবেন্ড হতে যাচ্ছি, তাই এই কাজগুলো আমার দায়িত্ব। আসেন ভিতরে। নিশি এমনিতে অনেক ক্লান্ত। আদ্রিয়ানের সাথে কথা বলার ইচ্ছে নেই। সে সোফাতে গিয়ে বসে। আদ্রিয়ান ৩ মিনিটের ভেতরে গরম কফি ও ঠান্ডা পানি এনে দেয় নিশির কাছে। নিশি পানিটা খেয়ে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান বলে, ক্লান্তিতে এক কাপ কফি কিন্তু মন্দ না। অপছন্দের না হয় এক কাপ কফি খান। ভয় নেই, কফিতে কিছু মিশিয়ে দিইনি। নিশি কফির মগ হাতে নেয়, কফিতে চুমুক দেয়। তারপর আদ্রিয়ানের বানানো কফিতে চুমুক দেয় নিশি। কফিটা অনেক সুন্দর হয়। নিশি কয়েকটা চুমুক দিয়ে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান গভীর হয়ে তাকিয়ে আছে। আপনি তো দেখি বেশ সুন্দর কফি বানাতে পারেন। হ্যাঁ, দেশের বাইরে থেকে এসব শিখেছি। ভালো। কিন্তু আপনাকে তো শুধু শুধু কফি খাওয়ানো হয়নি, এর জন্য তো দাম দিতে হবে। তাই নাকি? তা কত দিব? টাকা নয়, বরং আপনাদের শহরটা আমাকে ঘুরিয়ে দেখাতে হবে। রাজি? ও, এই ব্যাপার। ঠিক আছে, ডান। কালকেই যাব। আদ্রিয়ান গম্ভীর হয়ে তাকিয়ে আছে নিশির দিকে। নিশি বলে, নিশি কথাটা বলে সেখান থেকে চলে যায়। আদ্রিয়ান হাসতে থাকে। তারপর রিফাত বসে আছে পিসির সামনে। ওরা সব প্ল্যান একদমই রেডি করে ফেলেছে। এখন কেবল অ্যানিমাসের অর্ডারের অপেক্ষা। অ্যানিমাস আসলো সামনে। মনিটরের ভেতরে অ্যানিমাস বসে আছে। রিফাতেরা হাত উঁচু করে হাই দিল অ্যানিমাসকে। অ্যানিমাস বলল, তোমার প্ল্যান বলো। স্যার, যখন পুলিশ ডিজিটাল সিস্টেম অ্যাট পিজন ভ্যানে শুভ্রকে নিয়ে যাবে, তখন আমাদের লোক তাদের ড্রোনের
রাষ্ট্র ফলো করে। যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতে একটা জায়গাতে ফাঁকা জায়গা আছে, আশেপাশে কিছুই নেই, যে জায়গাতে আমাদের লোকেরা দাঁড়িয়ে থাকবে। আমরা আরও কতজন ড্রোনের মাধ্যমে সেখানে স্টিক বম ফেলবো। তারপর যখন পুলিশ আমাদের লোকদের সাথে কথা বলার জন্য থামাবে গাড়ি, তখন সেই বমগুলো ব্লাস্ট করব। সেখানে থাকা পিছন ভ্যানের লক হ্যাক করে সেটা নষ্ট করে শুভ্রকে বের করব। পুলিশ তখন ড্রোন নষ্ট করতে ব্যস্ত থাকবে, আর এই সুযোগ শুভ্রকে নিয়ে আমাদের একজন বাইকার পালাবে। ওয়েল প্ল্যান। আর আমি সেদিন পুরো দেশকে আমার দিকে ফোকাস রাখব। ওরা হেল্প চাইলেও পারবে না, কারণ তখন আমি জজ সোহেলের অ্যাকাউন্ট নষ্ট করে ফেলব, তার টাকা হ্যাক করে নেব। সবাই এইদিকে ব্যস্ত থাকবে। এনিমাস চুপ হয়ে যায়। রিফাত সবার দিকে একবার তাকিয়ে এনিমাসকে প্রশ্ন করলো। স্যার, একটা কোশ্চেন আছে। বলো। আপনি কেন এমন খুনিকে সরাচ্ছেন? রিফাতের কোশ্চেন শুনে অ্যানিমাস জোরে হেসে দিল। রিফাতের একটু ভয় পায়। অ্যানিমাসের হাসির শেষে ভয়ঙ্কর রূপ থাকে। সবার দিকে মুখ চেয়ে থাকে রিফাত। অ্যানিমাস বলে, এই যে আমি এত মানুষের সব কিছু রিভিল করি, সেটা আগে কেউ জানে? না। কিন্তু এগুলো সবই সত্যি। তারা নিজেরাও এই সত্যি থেকে ভয়ে পালাতে চায়। কিন্তু শুভ্র? অপেক্ষা করো, সবাই শুভ্রের বিষয়েও জানতে পারবে, কেন তাকে ছাড়ালাম আর আমার সাথে তার কিসের সম্পর্ক। ঠিক আছে স্যার, কিন্তু আমরা আপনার পরিচয় জানতে চাই। আপনি কেন হ্যাকার হলেন? কিছু তো অজানা থাক, না হলে সব প্রকাশ করলে গল্পে তো মজা আসবে না। অ্যানিমাস স্ক্রিন থেকে অফ হয়ে যায়। রিফাতেরা তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। অ্যানিমাসের মাথায় কখন যে কি চলে কিছুই বোঝা যায় না। অ্যানিমাস আয়েশ সাহেবের কাছে মেসেজ করে। আয়েশ সাহেব সাথে সাথে রিপ্লাই দেয়। অ্যানিমাস, তোমার অপেক্ষাতেই ছিলাম। প্রয়োজনের খিদেই মানুষের খোঁজার আগ্রহ থাকে, তাই না আয়াস সাহেব? না না অ্যানিমাস, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার কোনো বন্ধু নেই। আমার কাছে যারা থাকে তারা সবাই টাকার জন্য, বেতন দিয়ে রেখেছি বলেই তারা থাকে। এছাড়া আমার পাশে কেউ নেই। কিন্তু তুমি যখন কথা বলো তখন মনে হয় আমার পাশে কেউ না থাকলে তুমি আছো। একমাত্র তুমি আমার কাছের বন্ধু। তোমাকে আমি বন্ধুত্বে ভালোবাসি অ্যানিমাস। আয়াস সাহেব, মানুষকে বন্ধু করা যায়, বাক্যে বন্দি করা যায়, কিন্তু হ্যাকারকে না যায় বন্ধুত্বে কিংবা বন্দিতে রাখতে। আপনি মানুষটা বিশ্বাস করেন দ্রুত। আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে অ্যানিমাস। তোমার কথার ভিতরে একটা জাদু আছে, তুমি দেখো না। যখন তুমি লাইভে এসে কথা বলো, লাখ লাখ মানুষ সেটা চুপচাপ মন্ত্রমুগ্ধের মতো শোনে। এটা একটা ম্যাজিক কিন্তু। এই জন্যই তো আমি হ্যাকার। আমি মস্তিষ্ক, মন আর ডিভাইস হ্যাক করতে পারি আয়াস সাহেব। সবাই যা ভাবে আমি তার উল্টো ভাবি। আমি কাউকে নিজে মারি না, বরং সে নিজেই নিজেকে মারে আমার জন্য। রাত পোহালে হয়তো সে বলে অ্যানিমাসের সাথে দেখানো হয়। তুমি বেশ ভালো অ্যানিমাস, স্ট্রাইট কথা বলো, আমার অনেক পছন্দ। কিন্তু আপনি কি জানেন ইংরেজি সমার্থক শব্দে অ্যানিমাস মানে কি? অ্যানিমাস মানে হলো শয়তান। অ্যানিমাস মেসেজ করা বন্ধ করে দেয়। আয়েশ সাহেব কতগুলো মেসেজ করে ফেলেছে, কিন্তু ওপাশ থেকে আর রিপ্লাই আসে না। আয়েশ সাহেব অ্যানিমাসের কথা ভাবতে থাকে, কিভাবে ওর সাথে পরিচয় হলো সেদিনের কথা। আয়েশ সাহেব তার মূল্যবান অ্যাকাউন্ট নষ্ট করে ফেলে, ভুলে ব্লক হয়ে যায়। অনেকের কাছে এটার হেল্প চেয়েছিল, কিন্তু পায়নি। রাতের দিকে যখন ঘুমাতে যাবে এমন সময় একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। হ্যালো মিস্টার আয়াস সাহেব, আপনার অ্যাকাউন্ট কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ। 10 মিনিটের ভিতরে আইডি পেয়ে যাবেন, অপেক্ষা করুন। সত্যি সত্যি 10 মিনিট পর আইডির সব কিছু তাকে পাঠিয়ে দেয়। আয়েশ সাহেব বলে, কে তুমি, কি চাও? আমি অ্যানিমাস, নামটা মনে রাখলেই হবে। আর এত টাকা অ্যাকাউন্টে রেখে নষ্ট করা ঠিক হবে না। অ্যানিমাস চলে যায়। তারপর থেকে আয়েশের সাথে কথা হতো অ্যানিমাসের। বাকিটা আমরা জানি। ফারাজ সাহেব, কবির, পলাশ সবার বাড়িতে পুলিশ এসে ঘিরে ধরেছে। ফারাজ সহ অনেকেই অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু পলাশ আর কবির অ্যারেস্ট হওয়ার আগেই পালিয়ে যায়। তাদেরকে পুলিশ ধরার আগেই নিজেরা পালিয়ে যায় সেখান থেকে।
কবির আর পলাশ তাদের পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতরে বসে আছে, যেখানে কেউ আসে না, জানেও না এখানে ফ্যাক্টরি বন্ধ নাকি খোলা। দুজনে কথা বলতে থাকে, দুজনে এখন পলাতক, কিন্তু দেশের সব বড় বড় অফিসারেরা ভয়ে আছে, কারণ তারা কোনো না কোনো ভাবেই একবার হলেও বড় করে তার পজিশনের ফায়দা নিয়েছে। সেগুলো যদি মেহরাব সাহেবের হাতে পৌঁছায় তখন যে কি হবে, কারণ রাষ্ট্রপতি যেখানে অ্যারেস্ট হয়েছে সেখানে বাকিরা তো সাধারণ বিষয়। এই জন্য অনেকাংশে এখন আর দুর্নীতি করতে কেউ সাহস পাচ্ছে না। আগে যারা টেবিলের নিচ থেকে ঘুষ নিত, তারা এখন ঘুষের নাম শুনলেই নিজেরা দৌড়ে পালাচ্ছে। দেশ যেন এখন একদম ঠিক হয়ে গেছে, কিন্তু এসবের পেছনে কি আছে, কে কাজ করছে? নিলয় নিশিকে অনেকবার ফোন করেছে, কিন্তু নিশি রেডি হচ্ছিল আদ্রিয়ানকে নিয়ে ঘুরতে যাবে বলে। এই কারণে নিশি নিলয়ের কল রিসিভ করতে পারেনি, আর তাছাড়া ফোনটা ভাইব্রেট করা ছিল। অনেকবার কল করেও নিশিকে পায়নি। নিলয় বিরক্ত হয়ে বলে, অর্ক, চলো, ভালো লাগছে না, কাশেম মামার ফুচকার দোকানে যাব। আচ্ছা চলো, আজকে তোমার পড়ানো নেই, কোনো কাজও নেই। নিলয় রেগে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়। নিশি রেডি হয়ে ফোন হাতে নিল। ফোন হাতে নিয়েই দেখে নিলয়ের অনেকগুলো কল মেসেজ। নিশি দ্রুত নিলয়কে কল করে, কিন্তু নিলয় রিসিভ করে না। করবেই বা কি করে? নিলয় তো ফোন রেখেই চলে গেছে বাহিরে। নিশির ফোনটা খারাপ হয়ে যায়। নিলয়ের সাথে এমনিতেই ঠিক মতো কথা হয়নি কালকে থেকে ওর। আদ্রিয়ান শুট বুট পরে রেডি। এইভাবে যাবেন আপনি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই, কিন্তু মানুষজন তাকিয়ে থাকবে আর কি। সমস্যা নাই, আমি তো অলওয়েজ এগুলো পরেই থাকি। ও আচ্ছা, চলেন। আপনাকে প্রথমে আমার পছন্দের জায়গাতে নিয়ে যাব, আর সেটা হলো ফুচকার দোকান। কাশেম মামা এত সুন্দর ফুচকা বানায়, একবার খেলে আপনি আবার খেতে চাইবেন। তাই নাকি? আচ্ছা চলেন তাহলে। দুজনে বের হয়। হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসে। নিশিকে বেশ সুন্দর লাগছে, আর তার উপর হালকা করে সেজেছে। নিশিকে দেখে ওর লোকেরা এগিয়ে আসে। জিসান বলে, আবু তুমি এখানে? এইভাবে প্রশ্ন করছিস কেন? উনি কে? তুমি কি তাকে নিয়ে ঘুরতে বের হয়েছো নাকি? বাবাদের গেস্ট, মানে আমাদের গেস্ট। ঘুরতে বের হচ্ছ বলে সেজেছো নাকি? আচ্ছা থাকবো। হ্যাঁ, ওই একটু আর কি। সর, এখন ফুচকার দোকানে যাব, তোরা গেলে আয়। আপু, তোমার ঘুরতে যাওয়ার জন্য কি এই জায়গাটাই প্রথম চয়েস হলো? মানে কেন, কি সমস্যা? কোনো ব্যাপার না গাইজ, আমি তো কিছুই চিনি না। আমি তো সবে এসেছি, একটু চিনিয়ে দিলে একাই ঘুরতে পারবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইউ ক্যান জয়েন উইথ আস। চলুন ভিতরে। আপু ভিতরে? নিশি আর থামে না, ভেতরে চলে আসে। ভেতরে এসে একটা টেবিলে বসলো। নিলয় তখন হাত ধুয়ে কেবল অর্কের বসা টেবিলের সামনে আসলো। নিশিকে ঠিক শেষ সময় বসতে দেখলো নিলয়। নিলয়দের দিকে পেছন সাইড রেখে নিশি বসেছে। আদ্রিয়ান নিলয়কে দেখতে পাচ্ছে, কিন্তু নিলয়কে দেখে আদ্রিয়ান কিছু না বললেও নিলয় অর্ককে বলে, অর্ক, ওই যে দেখ, 4 টেবিল পরে যে ছেলে আর মেয়েটা বসলো, ওদের ভিতরে ওই ছেলেটা হলো আদ্রিয়ান। চিনিস তাকে? এটা নিশিকে বিয়ে করতে এসেছে। অর্ক ঘুরে তাকায়। দেখতে আদ্রিয়ান বেশ সুন্দর। অর্ক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, নিশিকে বিয়ে করতে আসে ফাইন, কিন্তু এত জলদি অন্য মেয়ের সাথে এখানে এসেছে, বাহ ভালোই এলেম আছে দেখছি। ফালতু কথা বাদ, মানে কারো নিয়ে কথা বলার ইচ্ছে নেই। অর্ডার দে ফুচকা, আমি চটপটি খাই। আচ্ছা, এই কাশেম মামা 1 প্লেট ফুচকা আর চট। এই মামা 3 প্লেট ফুচকা দাও। নিশি আর অর্ক একসাথে কথাটা বলল। নিলয়ের কানে নিশির শব্দ না আসলেও কাশেম মামা চিৎকার করে বলে, ওই সুমন, নিশিমার নিলয় বাবার টেবিলে ফুচকার চটপটি দিয়ে আয়। কাশেম মামার কথা শুনে নিশি ভাবে আদ্রিয়ানকে নিলয় মনে করেছে কাশেম মামা। তখনই নিশি বলে, মামা, নিলয় আসেনি, আমার সাথে আমার গেস্ট এসেছে। নিশির কথাগুলো এবার নিলয়ের কানে আসে। অর্ক আর নিলয় একসাথে বলে উঠল, ওটা নিশি? নিলয় তাকিয়ে দেখে নিশি ফোন চাপছে। নিলয় কিছুটা দূর থেকে কাশিম মামার কাছে যায়। সুমনের হাত থেকে ফুচকার প্লেটগুলো নিয়ে বলে, আমি সার্ভ করছি।
নিলয় সেগুলো নিয়ে আসে। জানালায় সবাই দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে এখানে। নিলয় এসে দেখে নিশি তখনও ফোন চাপছে। নিশি নিলয়কে মেসেজ করেছে। নিশি দেখেনি কে তাকে ফুচকা দিয়ে গেছে। নিলয় দূরে গিয়ে দাঁড়ায়। আদ্রিয়ান বলে, এই যে শুনেছেন, ফোন চাপেন কেন এত? বলুন, শুনছি। আপনাদের বাড়ির যে টিচার মানে জেরিনকে যে পড়ায় সে অনেক কর্মঠ আর সে অনেক পরিশ্রমী, তাই না? হ্যাঁ, তা পরিশ্রমী, কিন্তু আপনি জানলেন কিভাবে? জানলাম সে জেরিনকেও পড়ায়, আবার ফুচকার দোকানেও কাজ করে। আমাদের তো তিনি ফুচকা দিয়ে গেল। ও ভালো। কি, নিলয় ফুচকা দিয়ে গেছে মানে? হ্যাঁ, ওই যে দেখুন, দোকানির সাথে দাঁড়িয়ে আছে এদিকে তাকিয়ে। নিশি উঠে দাঁড়িয়ে সেদিকে তাকায়। নিলয়কে দেখে ভয়ে ওর আত্মা কেঁপে ওঠে। আদ্রিয়ানের সাথে এসেছে এখানে। নিলয় জানেই না, কারণ নিশি অবশ্য মেসেজ করে আসছিল যে বের হচ্ছে আদ্রিয়ানের সাথে। কিন্তু নিলয় তো আর সিন করেনি। নিলয় এখানে কি করছে? আদ্রিয়ান বলে, কি হলো, বসুন। ফুচকা কিন্তু দারুণ খেতে। আপনি ঠিক বলেছেন, ফুচকা এখানে একদমই অসাধারণ। চুপচাপ ফুচকা খান। আচ্ছা, এই ওয়েটার, পানি প্লিজ। আদ্রিয়ান নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় ফ্রিজ থেকে পানির বোতল বের করে সে টেবিলের কাছে আসে। নিশি বসে তখন। নিশির কাছে এসে বলল, হ্যালো ম্যাম, খাচ্ছেন না কেন? এই নিন আপনাদের পানি। আপনাকে আজকে সুন্দর লাগছে ম্যাম, আর স্যারের সাথে আপনাকে বেশ মানিয়েছে। স্যার কি আপনার বয়ফ্রেন্ড? নিলয়, মানে আমি আসলে তোমাকে... কি হলো, আপনি এমন তোতলাচ্ছেন কেন? একটা ওয়েটারকে দেখে কিসের ভয়? যাই হোক, ওয়েটার, তুমি এখন যাও। আর তোমাকে ধন্যবাদ, তোমাকে টিপস বেশি দেব আমাদের প্রশংসা করার জন্য। একটু টকানো তো। জি স্যার, চিন্তা করবেন না, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। ম্যাম, খাচ্ছে না যে? ম্যাম তাড়াতাড়ি খান। স্যার, আজকে আমাদের এখানে বিল পুরো ফ্রি, কারণ এই যে টেবিলটা বসেছেন এটা আজকে লটারি ছিল। যে কাপল আজকে এখানে বসবে তাদের সব খাবার আজকে ফ্রিতে দেওয়া হবে। আপনারা প্রথম কাপল যে এখানে এসে বসলেন। নিলয় চলে যায় সেখান থেকে। নিশি খালি অবাক আর ভয় নিয়ে নিলয়কে দেখছে। মনে মনে বলছে আজকে খারাপ কিছু কপালে আছে। নিলয় নিশির দিকে তাকিয়ে আছে। নিশি নিলয়ের দিক থেকে চোখই সরাতে পারছে না। নিশি অবাক হয়েছে নিলয়কে এখানে দেখে। নিলয় যা ভাবছে নিশি সেগুলো মনে করে ভয়ে কেমন যেন চুপসে যাচ্ছে। নিলয় মনে হয় না নিশির সাথে কথা বলবে। নিলয় আসলো টিস্যু দিতে। আদ্রিয়ানকে বলে, স্যার, ম্যাম হলো এখানকার প্রধান কাস্টমার। আপনি অনেক লাকি, বুঝলেন? কেন এমন মনে হলো? যেই মেয়ে ফুচকা খেতে পছন্দ করে সেই মেয়ে কখনো মিথ্যা বলে না। তার মানে আপনি নিশ্চিন্তে আপনার জীবনসঙ্গীকে বেছে নিয়েছেন যে কিনা ফুচকা খেতে পছন্দ করে। আর তাছাড়া দুজনের ড্রেস আপ কিন্তু ম্যাচিং। নিলয়ের কথা শুনে নিশি নিজের দিকে তাকায়। আসলেই তো, সে কালো ড্রেস পরেছে আর আদ্রিয়ান পরেছে কালো ব্লেজার। নিশি মনে মনে বলে, শিট, এই করলাম আরেক ভুল। কেন যে আজকে বের হলাম, নিলয়ের ফোন কল কেন রিসিভ করলাম না? আদ্রিয়ান নিলয়ের কথা শুনে বলে, আরে বলো না। আর মনের ম্যাচিংটাই তো আসল ব্যাপার। হয়ে গেছে ম্যাচিং। যাক, আপনাদের জন্য শুভ কামনা রইল। লাকি কাপল আপনারা, সব ফ্রি। এখন আমার ডিউটি শেষ, আসি স্যার, আবার দেখা হবে এখানে। ও হ্যাঁ, আসার সময় ম্যামকে সাথে করে নিয়ে আসবেন। প্রতিদিনই এখানে লাকি ড্র চলে, যে কোনো টেবিলকে সিলেক্ট করি আমরা। যদি কোনো কাপল সেটাতে বসে তাহলে ফ্রি, আর সিঙ্গেল কেউ বসলে ডাবল দাম। নিলয় কাশেম মামার কাছে আসে। পকেট থেকে নিশিদের ফুচকার বিল দিয়ে অর্ককে ডাকে। নিশি বিল দেওয়ার সময় দেখতেও পায়। ওই অর্ক, চলে আয়, আজকে পার্টি দিব তোরে, আয়। অর্ক কোনো দিক না তাকিয়ে দ্রুত বের হয় বাহিরে। নিশি কপালে হাত দিয়ে আসন্ন নিলয়ের রাগের ঝড়টা ভাবতে থাকে। নিলয় বাহিরে আসতে জিসানিরা সামনে দৌড়ে আসে। অর্ক ফোনে কথা বলছে জেরিনের সাথে। সে সরে আসে সেখান থেকে। হ্যাঁ বলো অর্ক। এই, তোমার আপু আজ কোথায় রে? আদ্রিয়ান ভাইকে আজকে এলাকা ঘুরিয়ে দেখাবে বলে গিয়েছে। কেন?
ভাইয়াকে কি এটা জানিয়েছে তোমার আপু? তা তো জানি না, তবে কালকে সিদ্ধান্ত হলো যে আপু ওনাকে নিয়ে যাবে। আদ্রিয়ান ভাইয়া দারুণ কফি বানায়, আপু সেটা খেতেই বেশ ভালো লাগে, তাই তখন উনি বলে এলাকায় ঘুরিয়ে দেখার জন্য। আপু হ্যাঁ বলে। মানে কালকে হয়েছে এমন, আর ভাইয়াকে বলেনি তোমার আপু? আর আপু কফিও খেয়েছে? হ্যাঁ খেয়েছে, অনেক সুন্দর বানায়। সেই স্বাদ। তোমার স্বাদ আমি বের করছি, আর তোমার আপুর সামলাবা। জানি না কি হতে যাচ্ছে তোমার আপুর সাথে, কিন্তু তোমার আপুর কপালে খারাপ আছে। কেন? কারণ তোমার আরিন্দিয়ান বের সাথে যে তোমার আপু বের হয়েছে, ম্যাচিং ড্রেস পরা, নিলয়ের সামনেই পড়েছে গো। এবার বুঝবে নিলয় কেমন রাগী। কি আপু ওনার সামনেই পড়লো? পড়বে না মানে কি? না পড়লে ভালো হতো। না বলে ঘুরতে যাওয়া বের করবে, ওয়েট করো। তুমি যদি এমন করো, আমি যদি না জানি, রাস্তায় যদি দেখি, তোমার যে কি হবে জানোই না। আচ্ছা 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 হয়েছে, থামো, টিচারকে সামলাও। অর্ক ফোন কেটে দেয়। ঘুরে তাকায়, নিলয় ডাস্টবিনে গিয়ে একটা লাথি দিয়ে হন হন করে হাঁটতে থাকে। পেছন থেকে সবাই নিলয়কে ডাকে, কিন্তু নিলয় কারো কথা শোনে না। মনে মনে সবাই বলে। তারপর রিফাত এরা তার সব ফ্রেন্ডদের জানায় তাদেরকে কি কি করতে হবে। একজন বাইকার বন্ধুকে শুভ্রকে নিয়ে অ্যানিমাসে পাঠানোর ঠিকানায় পৌঁছে দেওয়ার কথা জানিয়ে দেয়। আলিফ ভালো ড্রোন উড়াতে পারে, সে থানার উপরে ড্রোন থেকে সব কিছু রেকর্ড করবে। এভাবে তারা পালা বদল করে নিজেদের কাজ বুঝে নেয়, আর রিফাত ওদের সবাইকে ডিরেকশন দেবে। রিফাত স্যার, আমরা যদি অ্যানিমাসের কথায় কিছু না করি তাহলে কি কি হতে পারে? অনেক কিছু হবে। কিন্তু অ্যানিমাস তো আমাদের বিশ্বাস করেছে, তাহলে আমরা তাকে হারাতে পারি? এনিমাস লুজার না। এনিমাস চাইলেই যিনি জেলার আছে তার হিস্ট্রি বের করে তার কোনো প্রকার কুকর্মের প্রমাণ পেয়ে গেলে সে জেলারকে ব্ল্যাকমেল করে শুভ্রকে ছাড়াতে পারত। এমনকি ওনার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েও শুভ্রকে বের করতে পারত। তাহলে প্রশ্ন হলো সে কেন আমাদেরকে কাজটা দিয়েছে? সেটাই, সে যেহেতু একজন বড় মাপের হ্যাকার, তার লোকেশন বের করাটাই যেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেখানে সে ঘরে বসে সব কিছু করতে পারে, তাহলে আমাদেরকে কেন কাজটা করতে বলেছে সে? প্রথমত হ্যাকার কখনো কাউকে বিশ্বাস করে না, এমনকি এমনি এমনি সে ভালো ব্যবহারও করে না। আর দ্বিতীয়ত সে জানে আমরা তাকে টক্কর দিতে পারবো না। আর যেহেতু সে আমাদেরকে দলে নিয়েছে, তাই আমাদেরকে তো শুধু শুধু বসিয়ে রাখবে না, একটা কাজ দিয়ে প্রমাণ নিতে চেয়েছে আমরা তার কাজে কতটা আগ্রহী এবং তার বিশ্বাসযোগ্য কিনা। ও, এবার বুঝতে পারলাম যে অ্যানিমাস কেন আমাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে। আর আমরা যদি না করি তাহলে সে এমনিতেও শুভ্রকে ছাড়াবে। আমরা হলাম প্ল্যান এ। যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে প্ল্যান বি হিসেবে অ্যানিমাস যে কোনো কিছু করতে পারে। রাইট, এটা এনিমাসের আমাদের থেকে এক ধাপ বেশি ভাবনা। আমরা যা ভাববো না এনিমাস তার আগে সেটা ভেবে রেখেছে। সুতরাং আমাদের কাজটা করতে হবে, না হলে এনিমাস আমাদের সাথে যে কোনো কিছু করতে পারে। তাছাড়া অফারটা আমরা দিয়েছি তার সাথে কাজ করব, সে কিন্তু দেয়নি। তাই এসব মাথা থেকে ফেলে দিয়ে এনিমাসের কথা মতো শুভ্রকে প্রিজন থেকে বের করে কাজে নেমে পড়া। আর বড় কথা হলো এনিমাস আমাদের রুমের সিসি ক্যামেরা মনিটর হ্যাক করে রেখেছে, তাই যা করব বা যা বলবো এনিমাস সেটা জানতে পারবে। এর জন্য মন দিয়ে কাজ করো। রিফাতের কথা শুনে ওরা সহমত পোষণ করে। এতদিন মনে মনে যেসব কনফিউশন ছিল সবার, এখন সেটা দূর হয়ে গেছে। রিফাত সবাইকে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা আসলো বড় মনিটরে। সবাই সেদিকে তাকায়। সেখানে লেখা, তোমরা সবাই বেশ ভালো কাজের, কিন্তু তোমাদের ভিতরে বুদ্ধিমান হলো রিফাত। এটাকে আমার ভালো লাগছে। সে কত সুন্দর তোমাদেরকে বুঝিয়ে দিল। তাই কেউ উল্টাপাল্টা না ভেবে কাজ করো। হ্যাকার রাখলে সব নেটওয়ার্কে মহা প্রলয় ঘটবে। তোমাদের দেশের নেটওয়ার্ক সিস্টেম আমার কাছে আটকে আছে, তাই আমাকে নিয়ে না ভেবে নিজেদের বিষয় নিয়ে ভাবতে থাকো, কাজ করো। হ্যাকার মানুষ না, হ্যাকার হলো শয়তান। স্ক্রিন থেকে লেখা সরে যায়। সবাই এবার শিওর হয়ে গেছে অ্যানিমাস ওদের উপরে নজর রাখে। তাই ওদের এবার অ্যানিমাসের অর্ডারের অপেক্ষা করে থাকার পালা। দেখা যাক সেদিন কি হতে পারে ওদের সাথে।
নিলয়ের ফোন বেজে চলেছে। অর্ক স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিশির কল। অর্ক নিলয়কে ডাকার সাহস পায় না, তবুও ডাকে নিলয়কে। ভাইয়া ভাবির ফোন রিসিভ করো না কেন? আমার কি রিসিভ করা উচিত? কথা বলো একবার। আচ্ছা। নিলয় ফোন হাতে নিয়ে বারান্দায় আসলো। নিশির এতক্ষণে 100+ কল হয়ে গেছে। কল রিসিভ করে নিলয়। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে নিশি বলে, নিলয় আমি সরি, আমাকে তুমি মাফ করে দাও। আর এমন হবে না, তুমি যা বলবা তাই করব আমি। দেখো, এসব সরি বলবা না। সরি শুনতেও বিরক্ত লাগে। তোমার ভুল ছিল। আমাকে কালকে রাতে বা সারাদিনে একবারও জানাওনি যে তুমি আদ্রিয়ানের সাথে বাহিরে যাবে। আমি যদি আজকে ফুচকার দোকানে না যেতাম তাহলে তো তোমাকে দেখতাম না। আর তুমি আমাকে না জানিয়ে বের হয়েছ। আমি তো বারণ করিনি বের হতে, বলেছি আমাকে জানাতে, সেটা করনি। তার উপর কল দিলাম অনেকবার, তুমি রিসিভ করনি। নিলয় আমি খুব দুঃখিত, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমার ভালো লাগছে না কিছু। তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো, আমি কথা দিচ্ছি আমি এমন কাজ আর কখনো করব না। দেখো, এগুলো শুনতে আমার ভালো লাগছে না। আমাকে একা থাকতে দাও। কল দিবা না বারবার। তোমাকে যখন কল করেছিলাম ধরনি কেন? তখন আমি রেডি হচ্ছিলাম। ওয়াও, অন্যের জন্য আমার কল রিসিভ করনি, তার উপর ম্যাচিং করে ড্রেস পরেছো। সেরা কাজ করেছো। এখন আদ্রিয়ানের সাথে গল্প করো, ভালো লাগবে। নিলয় এমন বলো না, আমি আসলে জানতামই না ওর সাথে আমার ড্রেস আপ মিলে যাবে। তাই নাকি? জানো না? আহারে, আর ওই ছেলেটা উনি থেকে এখন ও হয়ে গেল। ওর সাথে আমার ড্রেস আপ মিলে যাবে। বাহ, কি সুন্দর বাক্য। বুঝেছি আমি, কোনো ব্যাপার না। তুমি তোমার ফ্যামিলির কথা মতো বিয়ে করে নিও। আমি তোমার বাবাকে কল করে বলবো এখন যে আঙ্কেল চিন্তা নাই, আপনার মেয়ের থেকে আমি দূরে সরে যাচ্ছি। নিলয়কে নিয়ে আর নিশিকে কোনো শাস্তি দিবেন না। সে এখন আমার থেকে ফ্রি। নিলয় এমন করো না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। বাবাকে কল করিও না। কি করব আমি? আমার কথা শোনো। কি শুনবো? হ্যাঁ, শুনতাম যদি তুমি আমাকে জানাতে। আবার যখন রেস্টুরেন্টে তোমাদেরকে বারবার কাপল বললাম, কোনো প্রতিবাদ তুমি করনি, তাহলে কিসের কথা শুনবো? আমাকে যদি আর কল করেছো, তোমাকে ব্লক করে দূরে চলে যাব বলে দিলাম। নিলয়। নিলয় ফোন কেটে দেয়। নিশি আবার ফোন করে। নিলয় কল কেটে ফোনটা অফ করে দেয়। তারপর অর্কের কাছে আসে, অর্ককে বলে, আমি অফিসে গেলাম। কেউ খুঁজতে আসলে বলবি জানি না। সে বাড়ি থেকে রাতে বের হয়েছিল, এখনও ফেরেনি। ফোনটাও রেখে গেছে, ঠিক আছে? কিন্তু তুমি এত রাতে অফিসে কেন যাবা? কাজ আছে, আর ইমার্জেন্সি না হলে আমার ওই নাম্বারে কল করবি না। আর আশা করি নিশির কথা বলার জন্য নিশ্চয়ই ফোন করবি না। নিলয় তার ব্যাগ নিয়ে বের হয়। বাহিরে এসে ব্যাগ থেকে তার নিজের ফোন বের করে মাসুমকে কল দেয়। কয়েক মিনিট পর মাসুম বাইক নিয়ে চলে আসে। নিলয় বাইকে উঠে বসতেই সেখান থেকে মাসুম তাকে নিয়ে চলে যায়। অর্ক খালি অবাক হয়ে আছে, কি করবে সে কে জানে। নিশি কাঁদতে কাঁদতে 3টি টিস্যুর বক্স খালি করে ফেলেছে। ওর সারা রুমে খালি টিস্যু পেপারস ফেলানো। জামিলাকে জেরিন ডাকতে আসে। মা, কি হয়েছে? রাত 12টা বাজে, এখনো ঘুমাসনি? খেয়েছিস রাতে? আমি তো খেয়েছি, কিন্তু আপু খায়নি। কেন? কি করে ও? কান্না করছে। কাঁদছে মানে? কি হয়েছে? নিজেই যেয়ে দেখো, দরজা খুলেছে না। জামিলা জেরিনকে নিয়ে রুম থেকে বের হয়। জেহান আর আদ্রিয়ান ড্রয়িং রুমে বসে দাবা খেলছে। তারা কিছুই জানে না। নিশি রুমে আসে জামিলা, দরজা ধাক্কা দিয়ে বলে, নিশি দরজা খোল, না খেয়ে আসিস কেন? নিশি কোনো জবাব দেয় না। জামিলা আবারও ডাকতে থাকে নিশিকে। একটানা 5 মিনিট ধরে ডাকে নিশিকে। নিশি, দরজা খুলবি তুই? কি সমস্যা? হ্যাঁ, না খেয়ে রুমে কি করছিস? যাও তো এখান থেকে, আমার খেতে ইচ্ছে করছে না। দরজা খোল বলছি। নিশি দরজা খুলে দেয়। জেরিন আর জামিলা ভিতরে প্রবেশ করে। অন্ধকার রুম। জেরিন লাইট জ্বালায়। ফোনটা বিছানায় পড়ে আছে, মনে হচ্ছে আসার মেরে রেখেছে। ফ্লোরের চারপাশে টিস্যু পেপারস পড়ে আছে। নিশির চোখ মুখ লাল হয়ে গেছে। নিশির দিকে তাকিয়ে জামিলা বলে, কি হয়েছে? এমন পেতনির মতো করে আসিস কেন? রুমের অবস্থা এমন করা কেন? আছিস কেন?
বলবি তো কি হয়েছে? কিছু হয়নি, রুম থেকে যাও তো। মার খাস না, কি হয়েছে বল। আরে বললাম তো কিছু হয়নি, মেজাজ খারাপ আছে। কি না কি বলবো অজান্তে, কষ্ট পাবা। যাও রুম থেকে, আমাকে একা থাকতে দাও। জামিলা বেগম পাশে বসলো। নিশিকে এক হাতে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। মায়ের বুকে মাথা রাখে নিশি। মাথায় হাত বোলাতে বোলাতে নিশিকে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বল। মা, নিলয় আমার সাথে কথা বলবে না বলে দিয়েছে। আমার সাথে রিলেশন রাখবে না। বাবাকে কল করে বলবে সে আমার সাথে থাকতে চায় না, নিশিকে অন্য জায়গাতে বিয়ে দিতে বলবে। আমি কি করব? নিলয়কে এনে দাও। আরেকবার কল করেছি, রিসিভ করেনি। একটু আগে রিসিভ করে আমাকে কল মেসেজ করতে বারণ করেছে। ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারি না। আমার কিছুই ভালো লাগে না, খেতেও না। আমার কষ্ট হয় অনেক। নিলয়ের নাম্বারে ফোন ঢুকছে না, বন্ধ করে রেখেছে। মা, নিলয় আমার সাথে কথা বলবে না কেন? আমি মরে যাব দেখো, তখন আর কাউকে কষ্টে রাখবো না। তোমাদেরও কোনো চিন্তা থাকবে না আর। তোমাদের অমতে আমি যে রিলেশনে জড়ালাম সেটা আবার মুসলিম ছেলের সাথে। কত কিছু করলাম, মারলা আমাকে, না খাইয়ে রাখলা, বকাঝকা গালি দিলা, অবহেলাও করলা। কিন্তু যেদিন মরে যাব সেদিন তোমরা খুশি হবে? হয়তো হবা। ভাববা যাক আপদ বিদায় হয়েছে, তোমাদের মান সম্মান নষ্ট হবে না। মরে যাব দেখো, সবার কষ্টের কারণ হব না আমি। জামিলা বেগম নিশির কথা শুনে চুপ হয়ে গেছে। ঝাড়ি দিয়ে নিশিকে বলে, থাপ্পড় চিনিস? কি সব বলছিস? হ্যাঁ, মরবি কেন? আমরা আছি না। আর নিলয়ের সাথে কি হয়েছে বল আমাকে। আমি বলছি মা, আপু তো আজকে আর্যেন ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছিল। টিচারকে জানায়নি আপু, ভেবেছিল বের হওয়ার আগে জানাবে। কিন্তু এর মধ্যে টিচার আপুকে অনেকবার কল করে, আপু রিসিভ করেননি। আপু যখন বের হয় টিচারকে বলতে যাবে, তখন আবার টিচার কল করে না, ফোন রেখে দেয়, বের হয়ে আসে আর ফুচকার দোকানে আসে। সেখানে এসে আপুকে দেখতে পায় আর দুজন ম্যাচিং ড্রেস পরে গেছে। আদ্রিয়া ভাইয়ের সাথে আপু হেসে কথা বলছিল। সেসব দেখে টিচার জেলাস হওয়াটা স্বাভাবিক। সেই রাত টিচার কথা বলছে না। এখন আপু এই অবস্থায় টিচারের ফোন বন্ধ তো শুনলেই। জেরিনের কথা শুনে জামিলা বেগম কি বলবে বুঝতে পারছে না। জেরিনের থেকে এসব কিছু শুনে জামিলা কি বলবে বুঝতে পারছে না। নিশির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ধুর পাগলি, এসব কোনো ঝগড়া হলো? কেন হবে না? বাবা যদি তোমাকে এমন কারোর সাথে দেখে আর তুমি বাবাকে এসব জানাওনি, বাবা কি করবে? তোমাকে জড়িয়ে ধরবে। ওই চুপ, বেশি কথা বলিস, তোরেও ধরে থাবড়াবো কিন্তু। মা, নিলয় ফোন বন্ধ করে রেখেছে কেন? আমি সুইসাইড করব কিন্তু। আবার বাজে কথা বলছিস? আচ্ছা, ওর ছোট ভাইয়ের নাম্বারে কল কর। তাকে না পেলে সকালেই ওর বাড়িতে যাবি, সামনে যেয়ে কথা বলবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, কল করি। নিশি ফোন নিয়ে অর্ককে কল করেছে। স্পিকার দেওয়া এখানে। অর্ক রিসিভ করেই বলে, সালাম নিবেন ভাবি, এত রাতে ফোন করলেন যে? নিলয়ের ফোন বন্ধ কেন? তাকে ফোনটা দাও, মা কথা বলবে। ভাবি ভাইয়া তো বাড়িতে নেই, কসম বলছি। ভাইয়া রাগ করে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। ফোনটা বন্ধ, টেবিলে রেখে চলে গেছে। এত আটকালাম কিন্তু শোনেনি, বলেছে খুঁজবি না, একা থাকবে সে। কি? কোথায় গিয়েছে সে? কেন গিয়েছে? আমি তো জানি না কোথায় আর কেন গিয়েছে, খালি বলেছে কেউ খুঁজলে বাড়িতে নেই, এতটুকু জানাতে। কখন আসবে? সেটা তো জানি না ভাবি। নিশি ফোন কেটে দিয়ে আবার কাঁদতে শুরু করে। জামিলা বেগম ভয় পায়। এই মেয়েকে সামলানো এখন কঠিন। বাড়িতে গেস্ট রয়েছে, কি যে হবে। তাড়াতাড়ি বুদ্ধি করে জামিলা বলে, নিশি, কাঁদিস না, আমরা কালকে যাব নিলয়কে খুঁজতে, চিন্তা নাই। রাতে কিছুই খাসনি, দুধটুকু খা। আচ্ছা সত্যি যাবা তো? হ্যাঁ যাব। তাহলে দুধ খেয়ে ঘুমাবি? আচ্ছা। জামিলা বেগম দ্রুত রুম থেকে বের হয়। 1 গ্লাস দুধে ঘুমের মেডিসিন মিশিয়ে নিশির জন্য নিয়ে আসে। নিশি পুরোটা খেয়ে নেয়। ঠিক 10 মিনিট পর নিশি ঘুমের ঘোরে ঢলে পড়ে। নিশিকে বিছানায় শুয়ে দিয়ে জামিলা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। জামিলা বেগম নিজের রুমে আসে, জেহানকে সবকিছু বলে। ওই, তোমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। নিলয়ের ভেতরে কি পেলো বুঝলাম না।
নিলয়ের কথা বলা বন্ধ করে দিয়েছে নিশির সাথে। নিশি এখন পাগলামি করছে। অনেক কষ্টে তাকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পড়িয়ে আসছি। আমি জানি না সকালে কি হবে, তুমি সামলিও। নিলয় এখন কেন এমন করলো? তোমার মেয়ের দোষ। তোমার মেয়ে নিলয়কে না জানিয়ে ঘুরতে গিয়েছিল, তাও আবার আরিদিয়ানের সাথে। নিলয়ের সামনে পড়েছে, দুজনেই ম্যাচিং ড্রেস পরেও গেছে, ব্যাস আর কি। এখন নিশি বুঝছে কি কি করছে সে। এদের নিয়ে আর পারি না। আচ্ছা, সময় হলে সেটা দেখা যাবে। আর কালকে আসবে বাড়িতে। নিশিকে একটু বুঝিয়ে রেখো। নিশির সাথে কথা বলবে, কি বলবে আমি জানি না, আমাদের সবার সাথেও বলবে। আরিদিয়ান বাড়িতে? নিশ্চয়ই তিনি নিশি আর আরিদ্রিয়ানের বিয়ের কথা বলতে আসবে। তারপর নিশি কি যে করবে দেখতে থাকো। আমি পারবো না তখন সামলাতে, বলে দিলাম। আচ্ছা, দেখা যাক কি বলে তিনি এসে। যদি এমন হয় তাহলে সেটা পরে ভাবা যাবে। নিলয়ের কথা বাদ। আর দেন ছেলেটা তো ভালোই, বিজনেস করে, ইঞ্জিনিয়ারও আছে। আর নিলয় বেকারও একটা ছেলে, ও খালি সৎ, কিন্তু বেঁচে থাকতে টাকার দরকার হয়। কিন্তু তোমার মেয়ে ভালো থাকবে নিলয়ের কাছেই। আমাকে যা বলছে তা মনে পড়লে ভয় করছে। রাখো তো নিলয়, একবার বিয়ে হলে আর দেয়ানের সাথে সব ঠিক হয়ে যাবে। আপনারা দুজন গল্প করতে থাকে। পরিত্যক্ত ফ্যাক্টরির মেইন গেটে কড়া নাড়ার শব্দ শোনা যায়। কবির আর পলাশ চমকে ওঠে। কবির বলে, কোনো জবাব আসে না। পলাশ আরও একবার ডাকে, কিন্তু কোনো জবাব আসে না আবার। পলাশ বিছানার কাছে আসবে তখনই শুনতে পায়। পলাশ সাথে সাথে গেট খুলে দেয়। মাজেদকে দেখেই হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। মাজেদকে বলে। মাজেদ চলে যায় সেখান থেকে। আদ্রিয়ান এলাকার সব চেনে। নিশির সাথে এলাকা ঘোরার নাম করে মাজেদের সাথে কথা হয়। মাজেদের কথা জানতো সে। পলাশ তাকে সব কিছু জানাতো। রাজ কি কি বলতো, কি করতো, সব কিছু। নিশি ফুচকার দোকান থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসে। আদ্রিয়ান একাই ঘোরে পুরো এলাকা, সবকিছু নিজের মতো হরে সাজিয়ে নেয়। মাজেদকে পেয়ে তার সাথে সবকিছু প্ল্যান করে। মাজেদ রাজি হয়ে যায়, কারণ নিশির সাথে সাজিদের একটা ঝামেলা আছেই, আর সেটার সুযোগে আদ্রিয়ান মাজেদকে ব্যবহার করেছে। কলিং বেল চাপে আয়েশ সাহেব। আদ্রিয়ান এসে দরজা খুলে দেয়। আদ্রিয়ানকে দেখেই আয়েশ সাহেব মুচকি হাসলো। আদ্রিয়ান বলে, হ্যালো স্যার, আসুন ভিতরে আসুন। তুমি দরজা খুললে যে, ওরা কোথায়? ওনার বিজি আছে। আমি আসলে পত্রিকা পড়ছিলাম, এখানে বসে কলিং বেল শব্দ শুনতে পেয়ে খুলে দিলাম। আসুন ভিতরে। আদ্রিয়ানের কথা শুনে আয়েশ সাহেব খুশি হয়। ভেতরে আসেন তিনি। সোফাতে বসে জেহানকে ডাকে। জেহান দ্রুত আসে তার কাছে। ভাই আসো। হ্যাঁ, বাড়ির সবাইকে ডাক, কথা আছে জরুরি। নিশি কোথায়? নিশিকেও ডেকে আন। থাক না নিশি, ও ঘুমাচ্ছেন, আমাদেরকে বলো, আমরা ওকে বলে দেবো, চিন্তা নেই। ও আচ্ছা, ভাবিকে ডাকতে। আসছি আমি। বাড়ির সবাই একসাথে এসে বসেছে। আয়েশ সাহেব চায়ে চুমুক দিয়ে জেহানকে বলে, আদ্রিয়ান চলে এসেছে। ছেলেটা তোর স্টুডেন্ট ছিল, ভালো ছেলে বলেছিস। নিশির সাথে আদ্রিয়ানের বিয়ে আর দুদিনের পর দেব। সেদিন আমাদের একটা উৎসব হবে, ইস্টার সানডে। সেদিন অ্যানাউন্স করব আদ্রিয়ান আর নিশির বিয়ের কথা। সেদিন গির্জাতে গিয়ে ওদের বিয়ে পড়ানো হবে। অবশ্য গির্জা তো আমাদের বাড়িতেই আছে, সেখানে সবাইকে ডাকা হবে। তারপর আদ্রিয়ান আংটি পরিয়ে বিয়ের কাজ সেরে ফেলবে। ভাই মানে এই সিদ্ধান্ত নিশিকে জানানো ঠিক ছিল না? সেটা জানাবে। আর তাছাড়া ওর সিদ্ধান্তেই কি আছে, আমরা যা বলবো সেটা ওরা করবেই। হ্যাঁ, কিন্তু নিশি আগের মতো নেই। আপনি তো সবাই জানেন নিশি কেমন পাগলামি করতে পারে। তাকে সামলানো কঠিন। এসব বাদ দেন তো। ওগুলোর মাঝে মধ্যে এমন হয়, সবাই একবার না একবার এসবে জড়ায়। বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, এসব আপনার ভাবা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় তাই করেন। তবে নিশির কিছু হলে সম্পূর্ণ দায় কিন্তু আপনাকে নিতে হবে। এই অবধি ওর ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কিছুই বাধা দেইনি, কিন্তু এবারের বিষয়টা অনেকটাই এমন নয়।
কারণ মেয়ের সাথে আমরা থাকি, সে কি করে না করে আমরা জানি। আপনি একবার নিশির সাথে কথা বলে দেখেন কি হয়। চুপ করো তো সব। আমি নিশির সাথে কথা বলবো। নিশি ঘুম থেকে উঠলে আমার সাথে দেখা করতে বলবে। আয়েশ সাহেব চলে যায় কথাগুলো বলে। জেহান আর জামিলা যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে যাচ্ছে। নিশির অবস্থার কথা ভেবে ওনারা দুজন চিন্তিত হয়। নিলয়ের নাম্বারে কল করে ওরা দুজন, কিন্তু নিলয়ের নাম্বার বন্ধ। জেরিনকে ডাকে জামিলা। জেরিন আসে। নিলয়ের ছোট ভাইয়ের নাম্বার আছে না নিশির কাছে? নিয়ে আয় তো। জেরিনের কাছেই আছে, কিন্তু হুট করে দিলেই বুঝে যাবে তারা। তাই নিশির রুম থেকে ঘুরে এসে নাম্বারটা নিয়ে আসে জেরিন। অর্ককে ফোন করে জামিলা। অর্ক ফোন রিসিভ করতেই বলে, আমি নিশির মা বলছি। জি আন্টি। নিলয়ের কোনো খোঁজ পেলে? আসলে নিশির বিয়ের কথা বলে গেল ওর আঙ্কেল। বিয়েটা আরিদিয়ানের সাথে 2 দিন পর দেওয়ার কথা বলছে। আমি জানি না নিলয়ের কি হবে, কিন্তু নিশিকে একমাত্র নিলয় ঠিক করতে পারবে, সামলাতে পারবে। তাই নিলয়কে জানাও বিষয়টা যেভাবে হোক। জি আন্টি, আমি খুশি ভাইয়াকে আপনাকে জানাবে। অর্ক ফোন কেটে দিয়ে নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় রিসিভ করে বলে, কি হয়েছে? ভাইয়া 2 দিন পর নিশি ভাবির বিয়ে আরিন্দিয়ানের সাথে। আয়াস সাহেব ঠিক করে গিয়েছে আজকে। এখন কি করবা? যা ইচ্ছে হোক। আমার কি, তোকে না বলেছি আমাকে নিশির ব্যাপারে কল না করতে? আচ্ছা। অর্ক ফোন কেটে দেয়। নিলয়কে বোঝানোর শক্তি অর্কের নেই। ওদিকে নিশি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে আসতেই দেখে জেহান আর জামিলা বসে আছে। নিশিকে দেখেই জামিলা ভয় পায়। নিশি এসেই বলে, মা, নিলয়ের ফোন এখনো বন্ধ। তুমি রেডি হওনি? নিলয়ের বাসায় যাব, চলো। হ্যাঁ, আগে খেয়ে নে। আর শোন, তোর আঙ্কেলের দেখা করতে বলেছে। আগে দেখা করে আয়, তারপর যাব। আর হ্যাঁ, আঙ্কেল যা বলে তা চুপচাপ শুনবি, কিছুই বলবি না। পরে দেখা করব, আগে চলো। না, আগে ওরা সঙ্গে দেখা করতে হবে। যা দেখা পড়াল। আচ্ছা, যাচ্ছি। নিশি না খেয়ে বের হয়। ওর লোকেদের ডাকে নিশি সোজা তাদেরকে নিয়ে আয়েশ সাহেবের অফিসে চলে আসে। নিশি এসে বসে আয়েশের অফিস রুমে চেয়ারে বসে চুপচাপ মাথা নিচু করে ফোনটা নিয়ে নিলয়কে কল করে যাচ্ছে, কিন্তু নিলয়ের ফোনে কল ঢুকছে না। আয়েশ সাহেব বাইরে থেকে অফিসে ঢুকলো। নিশির সামনে এসে বসে তিনি। নিশিকে দেখে বলে, আসছো? তোমাকে তো আজকাল দেখা চাই না। আগে তো রোজ একবার হলেও অফিসে আসতে, এখন তো ডেকে আনতে হয় তোমাকে। কি হয়েছে? মা বলল ডাকলেন। হ্যাঁ, আদ্রিয়ান কে নিশ্চয় চিনো। চিনি। কেন এসেছে নিশ্চয় জানো তুমি? হ্যাঁ জানি, আমার সাথে তার বিয়ের কথা। হ্যাঁ, এই জন্য স্টার সানডের দিন তোমার আর আদ্রিয়ানের বিয়ে ঠিক করেছি। বুঝেছো? সরি, এটা সম্ভব না আঙ্কেল। আমার ইচ্ছে ছিল ডাক্তার হব, পড়াশোনাতেও তো ভালো ছিলাম। আপনি রাজনীতি নিয়ে পড়তে বললেন, শেষে এসে আমাকে লিডার বানিয়ে দিলেন। সব কিছু শুনেছি, নিজের ক্যারিয়ারটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়েছি। আমারও কিছু ইচ্ছে থাকতে পারে, কখনো আপনি জানতে চাননি। হ্যাঁ, আপনি আমাকে বেশি আদর করেছেন। নিজের কেউ নেই বলে আমাকে নিজের মেয়ের মতো দেখেছেন। বরং আমার বাবার থেকে আমার জীবনে আপনার অধিকার বেশি দিয়েছি। সব করেছি আপনার জন্য। নিজের দিকে ঠিকঠাকভাবে তাকাইনি আমি। কত মানুষের কথা শুনেছি, চুপচাপ সহ্য করে আপনার জন্য নির্বাচন করেছি। আপনার জন্য এমপি নির্বাচনে আমি টানা 4-5 দিন রাতে ঘুমাইনি। সারা এলাকা ঘুরে বেরিয়েছি, খোঁজও নেননি আপনি। সব আপনার জন্য করেছি, কিন্তু এবার আপনার কথা আমি রাখতে পারবো না। আর কেন পারবো না সেটা হয়তো আপনি এতদিনে ভালো করেই জেনেছেন। আয়েশ সাহেব কিছু বলে না, নিশির দিকে তাকিয়ে আছে। নিশিও চুপচাপ বসে আছে। দুজনে বেশ কিছু সময় নীরবতা ভেঙে বলে, নিশি, তুমি আমার মেয়ে। আমি তোমাকে নিজের হাতে বড় করেছি। ভাইয়ের মেয়ে হয়েও তোমাকে আমি সব সময় নিজের কাছে রেখেছি। তুমি আমার সিদ্ধান্তের ওপরে কথা বলছো, কি চাও তুমি? আঙ্কেল, কষ্ট নিয়েন না। আমি নিলয়কে ভালোবাসি, আর সে মুসলিম, তাতে কি? এত ধর্ম দিয়ে কি হবে যদি বাঁচার জন্য সে নিজেকেই কাজ করতে হয়? ধর্ম হলো আবেগের বিষয়, বিশ্বাসের বিষয়। ধর্ম দিয়ে মানুষকে বিচার করতে নেই।
ধর্ম সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু আমার কাছে মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই। ধর্মের বড়াই কোনো ধর্ম গুরুরাও করেনি। তাদেরকে তো সৃষ্টিকর্তা সব রকম মর্যাদা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। তারাও তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেনি। সব ধর্ম শান্তি প্রতিষ্ঠার নীতি শেখায়, কাউকে মারতে নয়। আমি খ্রিস্টান হয়ে কোনো মুসলিম ছেলেকে ভালোবাসতে পারবো না? তাহলে আজ থেকে এক্ষুনি আমি এই ধর্ম ত্যাগ করলাম। আমি বাড়ি থেকে আপনাদের এই সমাজ থেকে চলে যাব, তারপর দেখি কি হয়। নিশি, আমাকে তুমি রাগাবে না। আমি যেমন নরম করে কথা বলি তেমনই রাগটাও অনেক বেশি। আমি তোমার সাথে জোর করতে চাই না। 2 দিন পর বিয়ে হবে মানেই হবে, আর সেটা হাদরিয়ানের সাথে হবে। দরকার হলে জোর করে হলেও আমি তোমাকে সেদিন বিয়ে দেব, মনে রাখো। যাও এখন সামনে থেকে। নিশি আয়েশ সাহেবের অফিস থেকে বের হয়। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর, নিলয়কেও পাচ্ছে না। কি করবে বুঝতে পারছে না নিশি। চার্চের দিকে তাকায়। বিরাট বড় চার্চ বানিয়েছে নিশিদের পরিবার। নিশি সেদিকে যায়। নিশি চার্চে এসে বসলো। অনেক বড় একটি চার্চ। নিশি মাঝে টেবিলে এসে বসে যিশুর মূর্তির দিকে তাকিয়ে আছে। ফাদার আছে নিশির সামনে। নিশিকে বলে, ফাদার, পৃথিবীতে কি ধর্ম দিয়ে মানুষ বিচার করা শিখিয়েছে ঈশ্বর? আমি একজনকে ভালোবাসি, সে মুসলিম। আমার কি ঈশ্বর গ্রহণ করবে না? ধন্যবাদ ফাদার। ফাদার চলে যায় নিশির সামনে থেকে। নিশি চুপচাপ বসে কান্না করছে। নিলয়ের কথা ভাবছে সে। হঠাৎ কে যেন পাশে আসলো। নিশি তাকায় না। কিছু সময় পর পাশ থেকে সে বলে উঠল, যিশুর সাথে কথা বলা কি শেষ হয়েছে? নিশি চমকে ওঠে। ঘুরে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নিলয়কে দেখেই নিশি আরও কেঁদে ফেলে। নিলয় হাত বাড়াতে নিশি এসে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে একদম লেপ্টে গিয়ে বলে, তুমি অনেক খারাপ। আমার থেকে কেন দূরে যাও? বলেছিলাম তো আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তবুও কেন চলে গিয়েছিলে? তোমাকে আমি খুন করব, দেখো। আচ্ছা, খুন করিও। তারপর আদ্রিয়ানের সাথে বিয়ে করার ধান্দা, তাই না? বুঝি আমি। এই না না, এমন না। খুন করব না তোমাকে, তুমি অনেক খারাপ। জানি সেটা। ফাদার আসে সেখানে। ওদের দুজনকে দেখে হাসতে থাকে। নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয়ের হাত ধরে বসে আছে। নিলয় বলে, ফাদার, কাউকে ভালোবাসা কি অপরাধ? ঠিক আছে ফাদার, ধন্যবাদ। ফাদার চলে যায়। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। নিশি কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো আমার কত কষ্ট হয়েছে? কতবার কল করেছি তোমাকে। যা করব সব তোমাকে এখন থেকে বলে করব, তোমার অনুমতি নিয়েই করব। তবুও আমাকে ছেড়ে যাবা না। আচ্ছা। আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছে ওই ছেলের সাথে। আমি এখন কি করব বলে দাও নিলয়। বিয়ে করতে রাজি হবা? কি, তুমি কি পাগল? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করছি না। আর তোমাকে না আমার বিয়ে করার কথা ছিল? যদি আল্লাহর সবগুলোর নাম বলতে পারি, আমি সব পারবো। এগুলো কারো জন্য মুখস্থ করতে হয় না, আল্লাহকে ভালোবেসে করতে হয়, পাগলি। হ্যাঁ, আমি তাকেও ভালোবাসি। তুমি চলো, বিয়ে করব। না, এখন না। আদ্রিয়ানের সাথে বিয়ে করতে রাজি হয়ে যাও। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো? হ্যাঁ নিশি, যেটা বলছি সেটা করো। আদ্রিয়ান তোমাকে বিয়ে করতে পারবে না। তোমাকে আমি সবার সামনে থেকে নিয়ে যাব। প্রমিস করছো তো? আর সেদিনই কিন্তু বিয়ে করব আমরা। ঠিক আছে। না, মাথা ছুঁয়ে প্রমিস করো। আচ্ছা বাবা, এখন বাড়িতে যাও, আমার কাজ আছে। ফোন করে পাবা না। আমি সময় মতো চলে আসব। আমাকে নিয়ে ভাবতে হবে না। আবার সামনে বিয়ের জন্য প্রস্তুতি নাও। নিলয় চার্চ থেকে বের হয়ে আসে। নিশির অনেক খুশি লাগছে। নিশি প্রায় নাচতে নাচতে বাড়িতে আসে। বাড়িতে এসেই সোজা বলে দেয়, আমি বিয়েতে রাজি। আঙ্কেলকে জানিয়ে দাও আমি বিয়ে করব আদ্রিয়ানকে। কি বলিস? তোর মাথা গরম হয়ে গেছে? আমি ঠিক আছি মা, সময় মতো বুঝবা। নিলয়ের কি হবে? সে কি, তোমরা না নিলয়ের থেকে দূরে সরতে বলতা? এখন নিলয়কে ছেড়ে আদ্রিয়ানকে বিয়ে করব, সেটা কি তোমরা মেনে নিতে পারছো না? এটা কোনো কথা? নিশির কথা শুনে বাড়ির সবাই অবাক হয়। নিশির নিশ্চিন্ত মাথা খারাপ হয়ে গেছে। না হলে নিশি কখনোই এমন করবে না। নিলয় জিসানদের কাছে আসে। জিসানেরা নিশির অফিসেই বসা। নিলয়কে দেখে সবাই উঠে দাঁড়ায়। নিলয় সোজা নিশির চেয়ারে গিয়ে বসে। নিলয় জিসানদের বলে, 2 দিন পর নিশির বিয়ে হচ্ছে আদ্রিয়ানের সাথে।
তোমরা কি এই বিয়েতে আদ্রিয়ানকে তোমাদের দুলাভাই হিসেবে মেনে নিতে পারবে? না না, এটা কেন হবে? নিশি আপু তো আপনাকে পছন্দ করে, তাহলে ওর সাথে কেন বিয়ে হবে? তাহলে ওর সাথে কেন বিয়ে হবে? সে রাজি হয়েছে? না, তবে আমি রাজি করিয়ে আসছি। কি? কেন? কারণ আছে, শোনো। যেদিন বিয়ে হবে সেদিন ওদের একটা বিশেষ ফেস্টিভ্যাল আছে, আর সেদিন তোমরা ওই ফেস্টিভ্যালের বাহিরে থাকবে। নিশির বিয়ে আদ্রিয়ানের সাথে হতে দেব না, বিয়ে আটকাতে হবে। আর এখন যদি নিশি রাজি না হয় তাহলে ওর আঙ্কেল মানে তোমাদের এমপি আয়াস তাকে জোর করে রাজি করাবে, নিশিকে মারধরও করবে, আবার নিশি পাগলামি করে নিজেকে কষ্ট দেবে, তাই তাকে রাজি করিয়েছি। ও, এবার বুঝতে পারছি। চিন্তা করবেন না ভাইয়া, আমরা সব কিছু দেখব, বিয়ে আটকে দেবো ঠিক সময়ে। তোমাদের সেটা করতে হবে না। তোমরা দেখবে আদ্রিয়ান যেন বিয়ে অবধি নিশিকে নিয়ে না যেতে পারে। আদ্রিয়ানের সাথে কথা বলবা, তাকে কথা বলে আটকে রাখার চেষ্টা করবা, বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই, আমরা সব করব। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিস থেকে বের হয়ে মেহরাব সাহেবকে কল দেয়। মেহরাব সাহেব নিলয়ের ফোন পেয়ে দ্রুত রিসিভ করে। স্যার, সময় হয়ে গেছে, এবার সব কিছু রিভিল করা। আপনি রেডি হন, জরুরি ঘোষণা দেন। আপনাকে সব তথ্য কে দিয়েছে, কিন্তু আমি যখন বলবো তখনই আপনি ঘোষণা দেবেন। সময় মতো আসব। আমার শেষ একটা কাজ বাকি, তারপর পুরো দেশকে চিনিয়ে দেব আমি কে। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে কল করে নিলয়। অর্ক কল রিসিভ করে বলে, ভাইয়া, নিশি ভাবির অবস্থা। চুপ থাক, ওর সাথে দেখা করেছি। শোন, সব কিছু রেডি আছে, তোকে যা বলা হয়েছিল সেভাবেই করবি, কোনো যেন ভুল না হয়। কোনো ভুল কিছু পেয়েছো? কাজ হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। এবারের মিশন কিন্তু ফাইনাল হতে যাচ্ছে, এরপর থেকে এখানে আমরা থাকছি না। তাহলে নিশি আর জেরেনের কি হবে? জেরিনকে সাথে নিবি। এখন যা কাজ দিয়েছি সেটা কর, একদম হুবহু কাজটা করতে হবে, কোনো রকম যেন পরিবর্তন না হয়। নিলয় ফোন কেটে দেয়। অর্ক তার কথা মতো কাজে লেগে পড়ে। তারপর কালকে নিশির বিয়ের দিন, ঘড়িতে রাত 3টা বাজে। বাংলাদেশের সবার ফোনে একটা রাশিয়া নাম্বার থেকে কল করা হয়েছে। সবাই রাত 3টার দিকে ফোনে কল পেয়ে রিসিভ করার চেষ্টা করে, কিন্তু রিসিভ হলেও সেটা আবার কেটে যায়। অ্যানিমাস সবাইকে কল করেছে। অ্যানিমাস সব বড় বড় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিভি সিস্টেম সব হ্যাক করে নিজের কন্ট্রোলে নিয়েছে। সবার ফোনটাও নিজে নিজে কাজ করছে। অনেকে টিভি অন করে, আবার অনেকে ফোন হাতে নিয়ে বসে থাকে। অ্যানিমাস বলে, জজ মিস্টার সোহেল আহমেদ, তিনি তার ক্যারিয়ারে অনেক মামলার বিচার করেছে, কিন্তু তিনি কখনো সঠিক বিচার করেনি। এদেশ গরিব নয়, এদেশের প্রতিটা ক্ষমতাধর চেয়ারে যারা বসে আছে তারা এদেশের মানুষের ঘামের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্ট ভর্তি করেছে। এর মধ্যে সোহেল হলো একটা জানোয়ার। সে কেসের আগে নিজেদের উকিল ঠিক করে নেয়, অনেক অনেক টাকা নিয়ে কেস ক্লোজ করে দেয়, নিজের পক্ষে রায় দেয়। এটা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে আমি এত কিছু জানলাম কিভাবে। হা হা হা। আমি এদেশের প্রতিটা ক্ষমতাবান চেয়ারে বসে থাকা মানুষের চেয়ারে বসার পরের সব খবর জানি, কিন্তু এক এক করে সবাই সেই জায়গার পদ হারাবে। আমি সবাইকে সেখান থেকে নামাবো। আজকে সোহেলের অ্যাকাউন্টকে হ্যাক করতে যাচ্ছি। আপনারা সবাই আজকে আমার সাথে লাইভ হ্যাক দেখবেন। অ্যানিমাস কথাটা বলে ক্যামেরা নিয়ে বাইরে আসে। ঠিক সে সময় কারাগার থেকে ফাঁসির আসামি শুভ্রকে নিয়ে প্রিয়জন ভ্যানটি রওনা দেয়। সেই গাড়িতে থাকা সব পুলিশরা ফোন হাতে নিয়ে অ্যানিমাসে লাইভ দেখছে। সবার মনোযোগ সেই দিকে। খালি গাড়িগুলোর ড্রাইভার সামনের দিকে ফোকাস রেখেই গাড়ি চালাচ্ছে। অ্যানিমাস হাঁটতে হাঁটতে পদ্মা ব্যাংকের সামনে আসে। এখানে সিকিউরিটি বেশ টাইট। ওরাও লাইভ দেখছে ফোন হাতে নিয়ে। ওরা দেখতে থাকে অ্যানিমাস তাদের ব্যাংকের সামনে এসেছে। অ্যানিমাস সেখান থেকে ফেস লাইভে আসে, যদিও ফেসে মাস্ক পরা। সে আবার বলে, এটাতে আছে অনেক বড় পদের মানুষের টাকার অ্যাকাউন্ট, কিন্তু আমি জানি সোহেলের অ্যাকাউন্টের সিরিয়াল নাম্বার হলো 761, আর সেটাতে
হাজার হাজার কোটি টাকা আছে। তার অ্যাকাউন্ট নাম্বারটাও আমার কাছে আছে। তার অ্যাকাউন্ট আমি হ্যাক করে পাসওয়ার্ড বদলে ফেলেছি। এখন শুধু পাসওয়ার্ড দেব আর টাকার মেশিন থেকে টাকা বের হতে থাকবে। অ্যানিমাস সিকিউরিটি গার্ডের দিকে কতগুলো গ্যাস বোম ছুড়ে দেয়, সেটাও লাইভ দেখে সারা দেশের মানুষ। প্রয়োজন নিয়ে যাওয়ার পুলিশেরাও দেখতে থাকে। হঠাৎ তারা অনুভব করে ওদের গাড়ির উপর টপ টপ করে কিছু একটা পড়ছে। প্রিয়জনের ভেতরে শুভ্র বসা, হাতে শিকল পরানো একজন অফিসার বলে, অ্যানিমাস ব্যাংকের ভেতর আসে। ততক্ষণে রেড সিগন্যাল বেজে ওঠে। থানা থেকে সব পুলিশ ব্যাংকের সামনে আসে। ড্রোনের সাহায্য সেই সবও লাইভ দেখতে থাকে। সব অফিসার ফোন হাতে নিয়ে লাইভ দেখছে অ্যানিমাস ব্যাংকের ভেতরে কি করছে। সব সিকিউরিটিদের গ্যাস বোম দিয়ে অজ্ঞান করে দিয়েছে অ্যানিমাস। পুলিশ পুরো ব্যাংকটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। হেলিকপ্টার নিয়ে ব্যাংকের চারপাশে উড়ে বেড়াচ্ছে পুলিশ। অ্যানিমাসকে ধরার জন্য সব পুলিশ এবার বেশ কড়া নজর রাখছে। এই মিশনের দায়িত্বে আছে জাহিদ বাইক নিয়ে জোরে বলে। লাইভে অ্যানিমাস শব্দ করে হাসে ব্যাংকের ভেতরে। অ্যানিমাস হাসি থামিয়ে বলে, অফিসার, ডু অর ডাই, আই এম কামিং। ইউ ওয়ান্ট অ্যারেঞ্জ মি? গাড়ির ড্রাইভার ব্রেক করে। সামনে জিপ, গাড়ির সামনে একটা বাইক রাখা। রাস্তায় আড়াআড়িভাবে বাইকটা পড়ে আছে আর বাইকের নিচে একজন পড়ে আছে। রাস্তার উপরে রক্ত লেগে আছে। ড্রাইভার বলে, গাড়ি থেকে 4 জন পুলিশ নামলো। 3টে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। প্রথমে পুলিশের জিপ, মাঝখানে প্রিজন ভ্যান, আর লাস্ট আছে আরো এক গাড়ি পুলিশ। 5 জন বাইকের কাছে আছে। লোকটাকে একজন অফিসার ডাকে। বাইকের নিচে পড়ে থাকা লোকটা কোনো কথা বলে না। লোকটার গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই ঠাস ঠাস করে কতগুলো স্টিকি বোম ফাটতে শুরু করে। পুলিশের সবগুলো গাড়িতে বোম পড়তে শুরু করেছে আর গাড়িগুলোতে আগুন লেগে যায়। সেখানে ড্রোন থেকে কতগুলো গ্যাস বোম পড়ে। পুলিশ অফিসার দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে। রেড সিগন্যাল সুইচ চাপে, কিন্তু সবাই তখন অ্যানিমাসকে নিয়ে ব্যস্ত। কন্ট্রোল রুম থেকে কোনো বার্তা আসে না। চারপাশে কেবল ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎ কতগুলো ড্রোন থেকে মিনি বোম নিক্ষেপ করা হয় আর সাথে সাথে পুলিশদের গাড়ি ব্লাস্ট হয়ে গেল। রিফাতেরা ততক্ষণে গাড়ির দরজা ওপেন করে ফেলেছে, কিন্তু ভেতরে শুভ্রের হাতে চেন দিয়ে আটকানো। আলিফ ড্রোন চালাচ্ছে। রিফাত দেখতে পায় শুভ্র বের হতে পারছে না। আলিফকে বলে, তোমার ড্রোনের সাহায্য যদি শুভ্রের কাছে কোনো অস্ত্র পাঠাও, সেটার মাধ্যমে চেইন কেটে বের হবে। ঠিক আছে স্যার, 1 মিনিট টাইম দেন। টাইম নাই, পুলিশেরা প্রিজনের দিকে এগিয়ে যাচ্ছে, জলদি করো। ঠিক আছে। ড্রোনের সাহায্যে আলিফ একটা পিস্তল পাঠায় শুভ্রের কাছে। শুভ্র পিস্তলটা নিয়ে শিকলে গুলি কায়েম করে শিকল সারিয়ে এসে বাইরে আসতে দেখতে পায় একটা বাইক থেকে একজন ছেলে লেজার লাইট মারছে শুভ্রের চোখের দিকে। চিৎকার করে বলে, লেজার লাইটের দিকে এগিয়ে আসো। শুভ্র এগিয়ে যায়। একটা বাইক দেখতে পায়। শুভ্র সেই বাইকে উঠে পড়ে। তারপর বাইকটা কয়েক সেকেন্ডের মধ্যে সেখান থেকে শুভ্রকে নিয়ে চলে যায়। আলিফ দ্রুত তার ড্রোনগুলোকে ব্লাস্ট করে দেয় সেখানে। 1 মিনিটের ভেতরে সবগুলো ড্রোন সেখানে ব্লাস্ট হয়। অ্যানিমাস সবগুলো টাকাই রোবোটিক ব্যাগে ভরলো। তারপর সে ব্যাগ কাঁধে নিয়ে একটা সুইচ অন করতে ব্যাগটা ছোট হয়ে যায়। অ্যানিমাসের ফোনে একটা মেসেজ আসে, মিশন ডান। অ্যানিমাস লাইভ থেকে বলে, অফিসার্স, আমি হ্যাকার, সাথে টেকনোলজিস্ট। অ্যানিমাস লাইভ বন্ধ করে দেয়। বেরিয়ে আসে অ্যানিমাস। সাথে সাথেই শখানিক বন্দুকের রেড লেজার লাইট অ্যানিমাসকে তাক করে রাখে। অ্যানিমাস হাত উঠিয়ে সিলিন্ডার স্টাইলে দাঁড়ায়। জাহিদ তখন মাইক হাতে বলে। অ্যানিমাস শব্দ করে হাসলো। তারপর চিৎকার করে কাউন্টডাউন করতে থাকে সে। 1 থেকে 5 অবধি গুনতে থাকে অ্যানিমাস। 5 হতে অ্যানিমাস তার গা থেকে জ্যাকেট খোলে। গায়ের সাথে লাগানো কতগুলো বোম ঝুলিয়ে রাখা, সেটা দেখে পুলিশরা ভয় পায়। অ্যানিমাস হাতের ইশারায় ডান হাতের এরিয়ার দিকে সিগন্যাল দেয়।
লাইটের সব ফোকাস সেদিকে যেতেই দেখতে পায় সেখানে খানিক পুলিশ দাঁড়িয়ে, তার নিচে অনেকগুলো বোম রাখা। অ্যানিমাস আবার ডান হাত ডান পাশের দিকে ইশারা করে। ডান পাশের বিল্ডিং এ বোম রাখা। জাহিদেরা রাস্তার পাশে দাঁড়ানো। অ্যানিমাস হাত দুটো সোজা করে সেদিকে দেখাতেই ওরা দেখতে পায় কারেন্টের খুঁটির সাথে অনেকগুলো বোম ঝুলছে। জাহিদের ঠিক সেটা মাথার ওপরে। অ্যানিমাস জাহিদের পকেটে থাকা ফোনে মেসেজ করে। অ্যানিমাসের মেসেজ: কি বলেছিলাম অফিসার, আমাকে ধরবেন? আমি মরলে বা আমাকে ধরলে আপনাদের সবার কি হবে বলেন তো? আমি মরলে কেউ কাঁদবে না, আপনারা মরলে 1000 জন কাঁদবে। তাহলে কি করবেন এখন? জাহিদ মাইক নিয়ে সব অফিসারদের অ্যানিমাসের উপর থেকে গান পয়েন্ট সরানোর নির্দেশনা দেয়। অ্যানিমাস এগিয়ে আসে একটা বাইকের দিকে। অ্যানিমাস বাইকে উঠে স্টার্ট দিতেই ঠাস করে বাম পাশের বিল্ডিংয়ে বোম ব্লাস্ট হয়। অ্যানিমাস আর সেখানে থাকে না, বাইক নিয়ে চলে যায়। জাহিদ পুলিশ কনফারেন্সে এসে এই বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামলো। অ্যানিমাসের পেছনে আর পুলিশ থাকবে না, কিন্তু শুভ্রকে ছাড়িয়ে নিয়ে গেল কে? 2 বার সিগন্যাল বাজলো, তবুও পুলিশ রাত 4টার ভেতরে অ্যানিমাসের কাছে আসলো। শুভ্র এই সুযোগে পালিয়ে গেল। আজকে নিশি আর আদ্রিয়ানের বিয়ে। অর্ক আর নিলয়কে 3 দিন ধরে কেউ ফোনে পাচ্ছে না, তবে নিশির বিশ্বাস আছে নিলয় আসবে তাকে নিয়ে যেতে। ইস্টার সানডে উৎসব শুরু হয়েছে বড় গির্জাতে। আয়েশ সাহেব স্টেজে ওঠে, সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আয়েশ সাহেব বলে, হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্স আছে। আমাদের প্রিয় নিজের সন্তানের থেকেও কাছের আমার ভাইয়ের মেয়ে নিশির বিয়ে হতে যাচ্ছে আজকেই। নিশিকে স্টেজে ডাকে। নিশির গায়ে সাদা ব্রাইডাল গাউন। নিশি এসে আয়েশের পাশে দাঁড়ায়। নিশিকে অনেক সুন্দর লাগছে সাদা গাউনে। আয়েশ সাহেব আবার বলে, আর নিশির যার সাথে বিয়ে হচ্ছে সে হলো আমেরিকান আদ্রিয়ান ডিচুসা। আদ্রিয়ান ব্লেজার পরে স্টেজে এসে নিশির পাশে দাঁড়ালো। সেখানে থাকা অনেক উপস্থিত মানুষ হাততালি দিতে থাকে। আয়েশ সাহেব সবার দিকে একবার তাকায়। হঠাৎ করে একজনের দিকে আয়েশ সাহেব তাকিয়ে চোখ আটকে গেল। আয়েশ সাহেব তাকে দেখে ভয়ে এক পা পিছিয়ে যায়। সে চুপচাপ চেয়ারে বসে আয়েশের দিকে তাকিয়ে আছে। সে একজনটা হলো শুভ্র। আয়েশ সাহেব আশেপাশে তাকায়, তার সিকিউরিটি কেউ নেই। আয়েশ সাহেব পকেট থেকে ফোন বের করে। শুভ্র তখনই উঠে দাঁড়ায়। আয়েশ সাহেবের হাত পা কাঁপতে থাকে। শুভ্র এগিয়ে আসতে থাকে স্টেজের দিকে। হাত কাঁপার কারণে আয়েশ সাহেবের হাত থেকে ফোনটা পড়ে যায়। শুভ্র সোজা স্টেজে চলে আসে। শুভ্রের দিকে তাকিয়ে আছে সবগুলো মানুষ। শুভ্র আয়েশের কাছে এসে দাঁড়ায়। আয়েশ সাহেব সবার দিকে তাকালো, ওদের দিকে তাকিয়ে আছে। আয়েশ সাহেব মুচকি হেসে বলে, তো তুমি এখানে তো তোমরা না আজকে ফাঁসি হবার কথা? শুভ্র মুচকি হাসলো। কোমরে গোজা পুলিশের সেই পিস্তল যেটা শুভ্র শিকল কাটার সময় ড্রোনের থেকে পেয়েছিল। আর আছে একটা ছুরি। ছুরিটা শুভ্রের পরিচিত। এইরকম সাইজের ছুরিতে তার মা, বাবা ও বোনকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়। শুভ্রকে কি তাহলে ছাড়ানো হয়েছে আয়েশকে খুন করার জন্য? কিন্তু কেন? আয়েশ সাহেব বলে, তোমার সাথে আমি পরে কথা বলবো। শুভ্র কোনো কথা বলে না। কোমরে গোজা সেই ধারালো অস্ত্র দিয়ে আয়েশ সাহেবের বুকে পরপর 5 বার ঢোকাতেও বের করতে থাকে। সেখানে থাকা সব মানুষ ভয়ে চিৎকার করে ওঠে। আয়েশ সাহেব নিচে পড়ে যায়। শুভ্র তখনও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়েশ সাহেবের গলায় ছুরি দিয়ে পোঁচ দেয় 3 বার। গলার হাড় কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। শুভ্র তখনও নিজেকে আটকায় না। ভয়ে কেউ কাছেও আসে না। শুভ্রের সারা গায়ে রক্ত লেগে আছে। আয়েশ সাহেব সিকিউরিটি গার্ডদের খোঁজার চেষ্টা করে, কিন্তু পাবে কিভাবে? জিসানেরা সবগুলোকে আগে থেকে সরিয়ে ফেলেছে সেখান থেকে। জিসানেরা জানতো না শুভ্র আসবে আর আয়নকে খুন করবে। শুভ্রকে 2 জন মাস্ক পরা ছেলে আটকায়। তারপর সেখান থেকে টেনে নিয়ে চলে যায় বাহিরে। তারপর একটা গাড়িতে উঠিয়ে শুভ্রকে সেখান থেকে নিয়ে চলে যায় বর্ডারের কাছে। শুভ্রের হাতে পাসপোর্ট ধরিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় সেই 2 জন ছেলে। শুভ্র চলে যায়। এই সব কিছু টিভিতে লাইভ দেখানো হচ্ছে। শুভ্র ইন্ডিয়াতে চলে যেতেই অ্যানিমাস সবার সামনে আসে। সবাইকে বলে, এই যে এদিকে, কি ভাবছেন হঠাৎ অ্যানিমাসের লাইভে খুন? আসলে আমার লাইভে সব কিছুই সম্ভব হয়।
অ্যানিমাসের লাইভ দেখছে হাজার হাজার খানিক মানুষ। রিফাতেরাও দেখছে। ওরা ভয় পেয়েছে। শুভ্রকে তাহলে ছাড়ানো হয়েছে আয়েশকে খুন করার জন্য, কিন্তু কেন? আয়েশকে সে মারবেই বা কেন? অ্যানিমাস বলে, ছেলেটার যখন 11 বছর বয়স তখন তাকে পুলিশ আটক করে। কেন করে? মা বাবা আর বোনের খুনের দায়ে। কিন্তু এটা তো শুভ্র করেনি। যাকে খুন করেছে সে হলো আয়াস। আপনাদের আজকে একটা গল্প বলি, শোনেন। আয়াস সাহেবের স্ত্রী নেই, তিনি বিয়ে করেননি কখনো। কেন করেনি জানেন? কারণ সে একজনকে ভালোবাসতো। মেয়েটা ছিল মুসলিম ধর্মের। অ্যানিমাসের লাইভ পুরো দেশ দেখছে এখন। নিশিও দেখছে, জেহান, জামিলা, জেরিন সহ সবাই দেখছে। অ্যানিমাস আবারও বলে, মেয়েটার নাম ছিল শোভা। শোভা আপুর বয়স ছিল তখন 20 বছর। আয়াস সাহেবের বয়সও ছিল 25 বছর। শোভার পিছন বছর খানিক পড়েছিল। তাকে এক পলক দেখার জন্য কলেজের সামনে বসে থাকতো। শোভা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়। আয়াস সাহেবের ভালোবাসাকে গ্রহণ করে সে। এভাবে আরও 1 বছর সম্পর্ক এগিয়ে যায়। শোভা জানতো না আয়াস খ্রিস্টান। এই কথাটা শোভার পরিবার জেনে ফেলে। একজন মুসলিম ঘরের মেয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবাসবে, এটা ঠিক থাকলেও মেনে নেওয়াটা সহজ নয়। শোভাকে বাড়ি থেকে বের হতে দেয় না তার পরিবার। আয়াস সাহেব রোজ বাড়ির সামনে ঘুরঘুর করত। একদিন তিনি সহ্য না করতে পেরে বাড়িতে আসে শোভাকে দেখার জন্য। শোভাকে পাবার জন্য তার মা বাবার সাথে কথা বলে। আয়াস সাহেব জানায়, যদি স্বেচ্ছায় শোভাকে আমার হাতে তুলে না দেন, তাহলে তাকে জোর করে তুলে নিয়ে একটা বাচ্চা দিয়ে ছেড়ে দেবো, তখন কি করবেন? শোভার বাবা আয়াসকে চড় দেয়। আয়াস রেগে বাড়িতে থাকা ছুরি দিয়ে শোভার মা বাবাকে মেরে ফেলে। শোভা সেটা বাধা দিতে আসলে শোভাকেও মেরে ফেলে। শোভাকে বলে, তুই যদি আমার না হোস তাহলে কারো হতে পারবি না। খুনটা শুভ্র নিজ চোখে দেখে। আয়াস সাহেব বুদ্ধিমান ছিল। খুন করে শুভ্রকে কাছে ডাকে। তারপর শুভ্রের হাতে ছুরিটা দিয়ে বাড়িতে থাকা সব সোনা টাকা নিয়ে পালিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। সেই শুভ্র আজকে প্রতিশোধ নিল। খুনের বদলে খুন। সব শেষ। আমিও চলে যাচ্ছি এখান থেকে। অ্যানিমাম নাও ডেড। গুড বাই। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। জেহান আর জামিলা হতাশ হয়, নিশিকে ডাকে, কিন্তু নিশি কোথায়? আদ্রিয়ান আর নিশিকে কোথাও দেখাতে চাচ্ছে না। সারা গির্জা বাড়ি এলাকা সব জায়গাতে খুঁজেও দুজনকে পাওয়া যায় না। সবাই হতাশ হয়ে বসে আছে। তখনই জেহানের ফোনে একটা কল আসে। পলাশ কল করেছে। জেহান রিসিভ করে। হ্যালো, কে? পলাশ, আমার মেয়ে যদি কিছু হয় তাকে আমি ফোন করে বলে দেবো। পলাশ ফোন কেটে দেয়। জেহান জামিলাকে জড়িয়ে ধরে বলে, ওরা নিচের আদানকে তুলে নিয়ে গেছেন। জেসিকে ওরা মেরে ফেলবেন, আমার যেতে হবে। জেহানের কথা শুনে জামিলা বলে, পুলিশের সাথে নিলয়? জেহান বলে, পুলিশ নিয়ে গেলে ওরা নিচেকে আমাদের সামনে মারবে। তাহলে আমরা আমাদের মেয়েকে বাঁচাবো কিভাবে? যাই না, নিলয়কে জানাই। জামিলা ফোন নেয়, নিলয়কে কল করে। নিলয় রিসিভ করে। বাবা, নিশিকে পলাশ তুলে নিয়ে গেছে। চিন্তা করবেন না, আমি আসছি। নিলয় ফোন কেটে দেয়। জামিলা আর জেহান পলাশের বলা ঠিকানায় চলে আসে। ফ্যাক্টরির দরজায় কড়ানাড়ার শব্দ। মাজেদ গিয়ে দরজা খুলে দেয়। জেহান আর জামিলাকে দেখে। মাজেদ ওদেরকে ভেতরে নিয়ে আসে। নিশিকে দেখতে পায় ফ্লোরে পড়ে আছে, চোখ দুটো খোলা, তবে অনেক রক্ত বের হচ্ছে। নিশির অবস্থা দেখে দৌড়ে যায় ওনারা দুজন। নিশিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দুজন। মা ওঠ, আমরা এসেছি। মা, বাবা, তোমরা কেন এসেছো? ওরা তোমাদেরকে মারার জন্য ডেকেছে। চলে যাও তোমরা। তোমারে রেখে যাব না মা। কে তোরে এই অবস্থা করেছে? নিশির হাতে পায়ে ছুরির আঘাত, মাথাতেও বাড়ি দেওয়া হয়েছে। নিশি কোনো রকমে কথা বলছে। জেহান সাহেব চিৎকার করে সামনে বসে থাকা পলাশের দিকে এগিয়ে যায়। জামার কলার ধরে পলাশের গালে একটা ঘুষি দিয়ে বলে, হারামজাদা, আমার মেয়ে যদি কি করেছি, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, ও মারা যাবে। পলাশ জেহানকে একটা জোরে লাথি দেয়। জেহান দূরে গিয়ে পড়ে। জামিলা পলাশের কাছে আসে। পলাশের গালে একটা চড় দিতেই কবির এসে জামিলার গালে দুটো চড় দেয়।
উনিও পড়ে যায় নিচে। নিশি চিৎকার করতে গিয়েও পারে না, খালি আস্তে গলায় বলতে থাকে, আমার মা বাবাকে ছেড়ে দে। সবাই হাসতে থাকে। নিশির কাছে আসে পলাশ। জেহান এসে পলাশের পা জড়িয়ে ধরে বলে, আমার মেয়েকে মারিস না। আদ্রিয়ান কোথায়? তাকে মেরে ফেলেছিস? আঙ্কেল, আমাকে খুঁজছেন? সবাই ঘুরে তাকায়। আদ্রিয়ানের হাতে ছুরি। এগিয়ে আসে ওদের দিকে। আদ্রিয়ানের মুখে হাসি। একটা চেয়ারে এসে বসে। জেহানেরা অবাক হয়। আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে হেসে বলে, আঙ্কেল, আমি তো আদ্রিয়ান না, আমি তন্ময়। পলাশ হলো আমার বাবা, রাজ হলো আমার ছোট ভাই। নিশি তাকে মেরে ফেলেছিল। নিশিকে মারার জন্য আপনার সাথে খাতির করি, তারপর এখানে আসি। এখন তো আপনাদের মরতে হবে আঙ্কেল। কুত্তার বাচ্চা, তোকে বিশ্বাস করে আমার মেয়েকে বিয়ে দিচ্ছিলাম তোর সাথে, কিন্তু তুই সব লস হয়ে গেল, তাই না? ওই নাটক বন্ধ করে সবগুলোকে বেঁধে ফেল, তারপর পিস্তল দিয়ে শুট করে মারবো। মাজিদ সবগুলোকে বাঁধে। আদ্রিয়ান বলে, প্রথমে কাকে মারবো? রক পেপার সিজার খেলি, ড্যাড। যে জিতবে সে যাকে ইচ্ছে মারবে। জনে এই গেমসটা শুরু করে। প্রথমেই পলাশ জিতে যায়। পলাশ বলে। আদ্রিয়ান হেসে বলে। পলাশ পিস্তল হাতে নেয়, নিশির দিকে তাক করে ধরে। জেহান বলে, আমার মেয়েকে মারিস না, প্লিজ ওকে ছেড়ে দে। পলাশ গুলি করতে যাবে, ঠিক তখনই ফ্যাক্টরির গেটে ধুমধাম করে ধাক্কা দেওয়া শব্দ হয়। সবাই দরজার দিকে তাকায়। পলাশ মাজিদের দিকে পিস্তলটা ছুঁড়ে দেয়। মাজিদ পিস্তল ক্যাচ করে দরজার দিকে আসে। দরজা খুলে দেখে কেউ নেই। মাজিদ চিৎকার করে বলতে যাবে কেউ আসেনি, ঠিক তখনই একটা গুলি চলার শব্দ হয়। পলাশ হেসে বলে। ঠিক তখনই দুটো গ্যাস বোম ভিতরে এসে পড়ে। কয়েক সেকেন্ড পরেই ঠাস করে ব্লাস্ট হয়। দরজায় ধোঁয়ার কারণে কিছুই দেখা যায় না। 1 মিনিট পর ধোঁয়ার শরীরে কাউকে হেঁটে আসতে দেখে সবাই পায়ের দিকে তাকিয়ে আছে। পা থেকে চোখ উপরে সরিয়ে নিতেই দেখে অ্যানিমাস দাঁড়ানো। অ্যানিমাসকে সবাই চেনে, কারণ পরিচিত হ্যাকার মাস্ক পরা। কিন্তু অ্যানিমাসকে দেখেই সবাই ভয়ে আটকে ওঠে। অ্যানিমাসকে দেখে আদ্রিয়ান ঘাবড়ে যায়, তবুও স্বাভাবিকভাবে বলে, বস, আপনি এখানে? আপনাকে তো সশরীরে দেখা যায় না। আজকে আপনি এখানে আসলেন, কিন্তু বস, এখানে তো আপনার কোনো কাজ নেই। আপনার কাজ তো ব্যাংকে। সেখানে যান, আমরা পার্সোনাল কাজে ব্যস্ত। শুধু শুধু আমাদেরকে। আদ্রিয়ান পুরো কথা শেষ করতে পারে না। অ্যানিমাস আদ্রিয়ানের হাতে গুলি করে। আদ্রিয়ান চিৎকার করে। সবাই ভয়ে অ্যানিমাসের দিকে তাকিয়ে আছে। পলাশ বলে, অ্যানিমাস পলাশের কপালে গুলি করে। পলাশ কবিরের উপরে গিয়ে পড়ে, সাথে সাথেই মারা যায়। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। অ্যানিমাস এগিয়ে আসে নিশিদের দিকে। নিশির বাঁধন খোলে। জেহান ও জামিলার বাঁধনও খুলে দেয়। অ্যানিমাসের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে সবাই। অ্যানিমাস সোজা হয়, গা থেকে জ্যাকেট খুলল, ভিতরে একটা কালো টি শার্ট পরা, হাতের থেকে গ্লাভস খুলল, মুখ থেকে মাস্ক সরিয়ে সামনে তাকায়। সবাই অ্যানিমাসকে দেখে অবাক হয়ে গেছে, কারণ অ্যানিমাসের আড়ালে যে ছিল সে হলো নিলয়। নিলয় সবার দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, শুভ্রকে চিনিস? তুই তো শালা শুভ্রকে দেখেই নিশিকে নিয়ে পালিয়ে এসেছিস। আমাকে ঠিকমতো না চিনলেও শুভ্রকে চিনিস ভালো করে। মনে পড়ে আমার বাবা যেদিন প্রথম এই শহরে এমপিতে দাঁড়িয়েছিল, সেদিন রাস্তার মাঝে তুই আমার বাবাকে মেরেছিলি। তারপর পালিয়ে আমেরিকাতে চলে যাস। তোর বাবা তারপর থেকে এমপি নির্বাচন করে এখানে। শুভ্রের বাড়িতে আমি ছিলাম সেদিন। আয়াসকে আমি খুন করতে দেখি, আর শুভ্র আমার বাবাকে তোকে খুন করতে দেখে। দুজনে দৌড়ে আসি দুজনের বাড়ির দিকে। আমি যে দেখি আমার বাবা মরে গেছে, শুভ্র যে দেখে ওর মা বাবা মরে গেছে। আমরা বন্ধু ছিলাম, এক স্কুলে পড়তাম। তুই তো ফেল করে আমাদের জুনিয়র হয়ে গিয়েছিলি, চিনতে পারলি না আমাকে ঠিকমতো। আমি সেই নিলয় যাকে একবার ক্লাসে মারতে চেয়েছিলি। তোকে সিগারেট খেতে দেখেছিলাম বলে সেটা টিচারকে বলেছিলাম। তোকে খুঁজতে এখানে আসা আমার। তোর ফোন বের কর, প্রধানমন্ত্রী মেহরাবের ভাষণ হচ্ছে, দেখ কি বলছে। নিশিদের দিকে নিলয় ফোন বাড়িয়ে দেয়। সবাই ফোনে মেহরাবের ভাষণ শুনতে থাকে। স্ক্রিনে নিলয়ের ছবি দেয়া হয়। মেহরাব সাহেব আরও বলে,
মেহরাব সাহেব বক্তৃতা শেষ করে। নিলয় আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, সেই আরও একটা পরিচয় হলো আমি অ্যানিমাস, যেটা এখানে থাকা 3জন লোক জানে, নিশি, জেহান সাহেব আর জামিলা। কিন্তু এখানে তো আমরা 5 জন। আদ্রিয়ানের কথা শেষ হতেই কবিরকে গুলি করে নিলয়। নিলয় বলে, বলেছি না 3জন। নিলয়, আমাকে মারিস না প্লিজ, আমি চলে যাব এখান থেকে। নিশি, চোখ বন্ধ করো। ওরা চোখ বন্ধ করতে নিলয় তার পায়ের জুতোর ফাঁক করে ছুরি বের করে আদ্রিয়ানের গালের ভেতরে ঢুকিয়ে দেয়, চোখের ভেতরেও ঢুকিয়ে দেয়। তারপর অর্ক, মাসুমেরা আসে, সবাই ওদের 3 জনে নিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় বলে, চোখ খোলো তোমরা। ওরা চোখ খুলে দেখে কেউ নেই রুমে, শুধু নিলয় দাঁড়িয়ে। নিলয় নিশির কাছে যায়, চিৎকার করে বলে, অর্ক, কাজীকে নিয়ে আয়। সাথে সাথে নিশির লোক আর নিলয় লোকেরা ভেতরে প্রবেশ করলো, সাথে কাজীও আছে। অর্কের পাশে জেরিনও আছে। কাজীকে চেয়ারে বসানো হয়। নিলয় বলে, নিশি, আমি কে সেটা নিশ্চয়ই এখন জানো। তোমাকে কথা দিয়েছিলাম আজকে বিয়ে করব, সব জেনে তুমি কি আমাকে বিয়ে করবে? নিশি তার মা বাবার দিকে তাকায়। ওর মা বাবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে বলে। নিশি হেসে বলে, হ্যাঁ করব, ভালোবাসি যে তোমাকে। জেরিন আর অর্ক একে অপরকে ভালোবাসে। অর্ক হলো আমার অ্যাসিস্ট্যান্ট, ওর মা বাবার কাছেই বড় হয়েছি আমি। আপনারা তাদের সম্পর্ক মেনে নেন। আর নিশি তো বলেছিল আমাদের নিয়মে বিয়ে হবে। কোনো ব্যাপার না। বিয়ের কাজ শুরু হয়। নিশি হাসপাতালের বেডে শুয়ে আছে। খানিকটা আগে নিশির জ্ঞান ফিরেছে। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় পাশে বসা। নিলয় বলে, তোমার আঙ্কেলকে কিন্তু আমি এমপি বানিয়েছিলাম। হুম। কেন যে আজকে বিয়ে করলাম? কেন? হাসপাতালে বাসর করতে হবে তো। হ্যাঁ, সরো তো। সরব না, কোলে নাও, আমাকে কোলে নিয়ে ঘুরবা। আচ্ছা। নিলয় নিশিকে কোলে তুলে নিল। হাসপাতাল থেকে বের হয় 2 জন। আজকে ওদের বাসর হবে। থাক আর না বলি।